হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই যে জীবাশ্ম জ্বালানি যেটা আছে, মানে বাংলা কথায় যেটা অর্গানিক কেমিস্ট্রি বলবো আমরা, ঠিক আছে? ওইটা সেকেন্ড লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাকে একটু জানাই দিও যে সব ঠিকঠাক মতো আসলে শোনা যাচ্ছে কিনা, আর আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব আসলে ঠিকঠাক মতো আছে কিনা। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, ওকে ওকে, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। তো আমি আশা করব তোমরা প্রথম লেকচারটা বা প্রথম পার্টটা এই চ্যাপ্টারে সবাই সেটা হচ্ছে পড়ে আসছো। কেমন? আজকে কিন্তু আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। আর যদি শেষ না হয় তাহলে আমাদের থার্ড আর একটা পার্ট আসবে, যেহেতু চ্যাপ্টারটা বড়। তো চেষ্টা করব। তো এখানে যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে তোমার বইয়ে কিছু বিক্রিয়া দেওয়া আছে, বাট বিক্রিয়াটা ডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট মুখস্থ করার মতো। সো তোমরা যদি চাও আমি ডাইরেক্ট মুখস্থ করে দিতে পারি, বাট আমি চেষ্টা করব ডাইরেক্ট মুখস্থ না করে বিক্রিয়াটা কীভাবে ভেঙে ভেঙে হয়েছে, বন্ড কীভাবে ভাঙছে, বন্ড কীভাবে জোড়া লাগছে, সেভাবে তোমাদেরকে পড়ানোর, যাতে তোমরা একটু হইলেও ফিল করতে পারো জিনিসটা। না হয়তো আমি জাস্ট বিক্রিয়াটা ডাইরেক্ট লিখে দিলেই হয়, বুঝতে পারছো? তো চেষ্টা করবো, আমার চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে একটু ডিটেলসে তোমাদেরকে ভেঙে ভেঙে জিনিসটা পড়ানো। আর আমরা সিকিউ তো সলভ করবোই, ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে আস্তে আস্তে পড়া শুরু করি, আসো। হ্যাঁ, ওকে 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 ওকে, তাহলে চলো আমরা শুরু করার চেষ্টা করি। তাহলে চলো আমরা লাস্ট আছে কিন্তু অ্যালকিন পর্যন্ত পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা আজকে কিন্তু অ্যালকাইন থেকে শুরু করব। বলো তো অ্যালকিনে কয়টা বন্ধন বন্ধন ছিল কার্বন কার্বনের মধ্যে? অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে কয়টা বন্ধন ছিল বলতে পারবা? 2টা করে ছিল। অ্যালকাইনে কয়টা থাকবে বলো তো? অ্যালকাইনে থাকবে 3টা করে। তাহলে অ্যালকাইনে কয়টা থাকবে? অ্যালকাইন দেখতে কীরকম হবে? এই যে ধরো একটা কার্বন দিছো, কথার কথা, এখানে একটা কার্বন দিছো, এখানে একটা কার্বন দিছো। তাহলে এই 2 কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে? এই 2 কার্বনের মধ্যে বন্ধন থাকবে তোমার 3টা। এই 2 কার্বনের মধ্যে বন্ধন থাকবে তোমার কাছে এখানে 3টা। কার্বনের হাত কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। তাহলে এই কার্বনে তো 3টা হাত এখানে দিছো, তাহলে আরেকটা হাত ওপেন করা। আর এই কার্বনটারে কি করা বলো তো? তোমার আরেকটা হাত কিন্তু এখানে ওপেন করা। তাহলে কার্বন কার্বনের এখানে কিন্তু দেখো ট্রিপল বন্ড থাকবে। কার বেলায় বলো তো? অ্যালকাইনের বেলায়। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এবার যদি আমি বলি অ্যালকাইনের সাধারণ সংকেত কী হবে বলো তো? যে কোনো অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত কি হবে দেখি, কে পারো? অ্যালকাইনের সাধারণ সংকেত হয়ে থাকে CnH2n-2। অ্যালকাইনের সাধারণ সংকেত কি হয়ে থাকে? Cn। সাউন্ড কম শোনা যাচ্ছে? আমার এখান থেকে তো সব ঠিকঠাক ছিল, এখানে আমি একটু চেক করে দেখি। না, আমার এখান থেকে তো ঠিক আছে। হ্যাঁ, আমার এখান থেকে সব ঠিকঠাক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2 হয়ে থাকে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা মনে রাখবো, যদি অ্যালকাইনের বেলায় তোমার যদি কার্বন সংখ্যা যদি 2 থেকে 4 হয়, তাহলে সেই অ্যালকাইনগুলার প্রকৃতি হয়ে থাকে গ্যাসীয়। অ্যালকাইনের বেলায় যদি কার্বন সংখ্যা কি হয়, 2 থেকে 4 হয়, তাহলে তার প্রকৃতি হয়ে থাকে গ্যাসীয়। যদি অ্যালকাইনের বেলায় কার্বন সংখ্যা 5 থেকে 11 হয়, তাহলে সেই অ্যালকাইনগুলার প্রকৃতি হয়ে থাকে তরল। আর যদি অ্যালকাইনগুলার কার্বন সংখ্যা 11 থেকে যদি বড় হয়, তাইলে সেই অ্যালকাইনগুলার প্রকৃতি হয়ে থাকে তোমার হচ্ছে কঠিন। বোঝা গেছে নাকি বুঝো নাই বলো তো? দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা। অ্যালকাইনের বেলায় তাহলে আমরা এই ভৌত অবস্থাটা মনে রাখতে পারি এদের, যে কার্বন সংখ্যা কত থেকে কত হইলে এর ভৌত অবস্থা আসলে কি হয়, সেটা আমরা এখান থেকে মনে রাখতে পারি। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখন তুমি কি আমাকে বলতে পারবা অ্যালকাইনের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কোনটা? অ্যালকাইনের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য, তাহলে আমি যদি বলি অ্যালকাইন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য সেটা কোনটা? কেউ কি জানো অ্যালকাইনের সবচেয়ে ক্ষুদ্রতম, মানে অ্যালকাইন শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কোনটা? দেখে আমাকে কমেন্টে জানাও তো একটু করে, যে এটার সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য কোনটা হয়ে থাকে? ইথাইন হয়ে থাকে। ভেরি গুড। মিথাইন নামক কোনো যৌগ নাই। অ্যালকাইন আমার দেখো, খেয়াল করো, এখানে আমি কোনো কার্বন সংখ্যা 1 থেকে স্টার্ট করছি না, কার্বন সংখ্যা 2 থেকে স্টার্ট করছি। যে জিনিসটা মনে রাখবা, অ্যালকেন এক কার্বন বিশিষ্ট হইতে পারবে। অ্যালকেন বাদে অ্যালকিন, অ্যালকাইন, যেই যৌগই তুমি নাও, কোনোটাই মানে মানে ব্যাপারটা আমি তোমাকে বোঝাই বলি, শুধুমাত্র অ্যালকেন কি হতে পারবে? এক কার্বন বিশিষ্ট হতে পারবে। বাট অ্যালকিন এবং অ্যালকাইন তারা শুরু হবে 2 কার্বন থেকে, তারা কখনো কি হবে না? 1 কার্বন থেকে হবে না।
বুঝতে পারছো? হ্যাঁ, অন্যান্য যৌগ হইতে পারে, বাট অ্যালকেন মনে রাখবে, অ্যালকেন এক কার্বন বিশিষ্ট, মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের মধ্যে অ্যালকিন এবং অ্যালকাইনে এক কার্বন বিশিষ্ট কোনো যৌগ হইতে পারে না, কারণ ডাবল বন্ড থাকতে গেলে মিনিমাম আরেকটা কার্বনের সাথে অ্যাড থাকতে হবে, তাই না? আচ্ছা, সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ইথাইন, অর্থাৎ কোনটা বলো তো? এই যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, বা এটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে C2H2, C2 কি বলতো? H2। এখন এটাকে তাহলে আমরা কি বলে থাকি? এটাকে আমরা নাম দিয়ে থাকি, এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে ইথাইন, ইথাইন বলি। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা বলা হয় এটাকে অ্যাসিটিলিনও বলা হয়। এটাকে কি বলা হয় বলতো? অ্যাসিটিলিন, এই নামটাও দেওয়া হয়। এটাকে কি নাম দেওয়া হয়? অ্যাসিটিলিন, এই নামটাও দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, এই যে ইথাইনের আমার যে অ্যালকাইনগুলা, তারা কি সক্রিয় হবে নাকি সক্রিয় হবে না? আমরা চলো চিন্তা করার চেষ্টা করি। অ্যালকাইন যেটা আছে, অ্যালকাইন খেয়াল করো, অ্যালকাইনে কার্বন কার্বনের মধ্যে, এইখানের মধ্যে দেখো তো তিনটা বন্ধন আছে। কি বন্ধন আছে? তিনটা বন্ধন আছে। তাহলে তিনটা বন্ধনের মধ্যে মনে রাখবা, এর মধ্যে একটা বন্ধন হচ্ছে শক্তিশালী, বাকি দুইটা বন্ধন হচ্ছে দুর্বল। তাহলে এই তিনটা বন্ডের মধ্যে কি মনে রাখবা? একটি বন্ধন শক্তিশালী, এখানের মধ্যে কি হয় বলতো? একটি বন্ধন শক্তিশালী, আর বাকি দুইটা বন্ধন কি বলতো? দুর্বল। বাকি দুইটি বন্ধন যেটা আছে সেটা কিন্তু দুর্বল হয়ে থাকে। তাহলে আমরা কি মনে রাখবো? আমি তোমাদেরকে অ্যালকিন পড়ানোর সময় পড়েছিলাম না, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, সেখানে কিন্তু একটা বন্ধন শক্তিশালী ছিল, একটা বন্ধন দুর্বল ছিল। তাই যেহেতু একটা দুর্বল বন্ধন আছে, তাহলে সেই যৌগটা কি হয়? সক্রিয় হয় বেশি। সেই দুর্বল বন্ধন থাকার কারণে সেই বন্ধনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন যৌগ তৈরি হয়, অন্য কারোর সাথে যুক্ত হয়। এই যে যুক্ত হওয়া, সেটাকে তো সক্রিয়তা বলি আমরা, তাই না? আর অ্যালকেন কি সক্রিয় ছিল নাকি বলতে পারবা? অ্যালকেন, অ্যালকেনের মধ্যে কয়টা বন্ধন থাকে কার্বন কার্বনের মধ্যে? অ্যালকেনের মধ্যে কয়টা বন্ধন থাকে কার্বনে কার্বনের মধ্যে বলো তো? অ্যালকেনের মধ্যে একটা থাকে। তো একটা যেটা, সেই বন্ধন সবসময় শক্তিশালী হবে। তাহলে অ্যালকেনের মধ্যে যেহেতু কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন থাকে, সেটা শক্তিশালী হয়, তাহলে এই কিন্তু সহজে ভাঙবে না। আর কোনো, আমরা কিন্তু আলোচনা করে আসছি প্রথম লেকচারে, যৌগ তৈরি হওয়ার জন্য আগে বিক্রিয়কগুলোকে ভাঙতে হয়, তারপরে না নতুন বন্ধন জেনারেট হবে। তো অ্যালকেনে কিন্তু বন্ধনটা সহজে ভাঙে না, তাই অ্যালকেন কিন্তু সক্রিয় না। বাট অ্যালকিন এবং অ্যালকাইনের বেলায় যেহেতু দুর্বল বন্ধন আছে, তাই এরা কিন্তু সক্রিয় হয়ে থাকে। তাহলে কি মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এখানে অ্যালকেন, অ্যালকেনের সক্রিয়তা কম, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের সক্রিয়তা বেশি। তাহলে এখান থেকে মনে রাখবো, এই লাইনটা দেখি তোমরা বুঝতে পারছো কিনা দেখো, যে মনে রাখবা অ্যালকেনের সক্রিয়তা কম, অ্যালকেনের, অ্যালকেনের সক্রিয়তা, সক্রিয়তা মানে বিক্রিয়া করার ক্ষমতা, সক্রিয়তা কম, কিন্তু কিন্তু অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন ও অ্যালকাইনের, অ্যালকাইনের সক্রিয়তা বেশি, সক্রিয়তা বেশি। আমাকে একটু কমেন্টে জানাও তো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই। মাঝে মাঝে এমসিকিউতে জিজ্ঞেস করে যে কোনটা বেশি সক্রিয়, কোনটা কম সক্রিয়। এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, তারপর চলো আমরা নেক্সট চলে যাবো। এবার আমরা দেখবো অ্যালকেন প্রস্তুতি। এবার আমরা আলোচনা করবো কি? অ্যালকেন প্রস্তুতি, অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা যায়? একটা প্রথম যে পদ্ধতিটা আছে সেটাকে আমরা বলে থাকি ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইড হতে, ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড কি জানো? এরকম হয়ে থাকে, কার্বাইড হতে। ক্যালসিয়াম কার্বাইডকে কোথায় ইউজ করা হয় কেউ বলতে পারবা? চ্যাপ্টার 12-তে আছে, চ্যাপ্টার 12-তে ক্যালসিয়াম কার্বাইডকে কোথায় ইউজ করা হয় বলা আছে। সেটা হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইডকে কোথায় ইউজ করা হয়? ফল পাকানোতে ব্যবহার করা হয়। তাহলে ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে আমি প্রস্তুত করবো দেখো। ধরো আমি যদি কি করি, এখানে একটা ক্যালসিয়াম কার্বাইডকে নিই, আর তার সাথে যদি আমি 2 মোল পানিকে বিক্রিয়া করাই, তাহলে দেখা যাবে এই জায়গায় কি তৈরি হবে? এই জায়গায় ইথাইন তৈরি হয়ে যাবে। এই জায়গায় কি তৈরি হবে? এই জায়গায় ইথাইন তৈরি হবে, ইথাইন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, ইথাইন তৈরি হবে, প্লাস এর সাথে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এই যে দেখো, তোমার এই জায়গায় খেয়াল করে দেখো, এই জায়গায় টোটাল হাইড্রোজেন ছিল কয়টা? 4টা, 2টা এখানে আছে আর 2টা এখানে আছে। অক্সিজেন ছিল 2টা, তো দেখো 2টা এখানে আছে, ঠিক আছে?
তো এইভাবে করে আমার ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন তৈরি হতে পারে। এটা অত বেশি বোঝার কিছু নাই, আশা করি সবাই বুঝতে পারছি আমরা। এটা দেখো তো বুঝতে পারছো কিনা এই বিক্রিয়াটা? ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি কি তৈরি করে ফেললা, এই যে দেখো তুমি এখানে অ্যালকাইন তৈরি করে ফেললা। এই যে তোমার এটা হচ্ছে অ্যালকাইন, ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি কি তৈরি করে ফেললা? অ্যালকাইন তৈরি করে ফেললা। ওকে, তাহলে আমরা অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়াটা আমরা পড়ে ফেলছি। এবার আমরা দেখবো অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এবার আমরা আলোচনা করবো অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে আলোচনা করা যাবে এখানে অ্যালকাইনের বিক্রিয়া, মানে অ্যালকাইন কি কি বিক্রিয়া দিবে। অ্যালকাইনের বিক্রিয়া, তো চলো এটা তোমাকে দেখাই দিয়ে আসো। প্রথম যে বিক্রিয়াটা আছে সেটাকে আমরা বলি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটাকে আমি কি বলবো দেখো, আমি দেখাচ্ছি। প্রথম বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। প্রথম বিক্রিয়ার নাম কি? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। দেখো বিক্রিয়া এখানে কি হয় এটা তোমরা একদম পরিচিত, তোমাদের বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। ধরো তুমি একটা অ্যালকাইনকে নিছো, ধরো তুমি কাকে নিছো, এখানে একটা অ্যালকাইনকে নিছো। অ্যালকাইনকে নেওয়ার পরে ধরো এখানে একটা H2 যুক্ত করতেছো, এবং ধরো তুমি এখানে প্রভাবক হিসেবে রাখছো কাকে? প্রভাবক হিসেবে রাখছো তুমি নিকেলকে, নিকেল প্রভাবক রাখছো, এবং টেম্পারেচার দিচ্ছ 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে দেখো তো একটা জিনিস, এই জায়গায় দুইটা হাইড্রোজেন না, একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে, একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে। তাহলে কি তৈরি হবে বলো তো? যদি দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যদি এই কার্বনে যায়, একটা হাইড্রোজেন যদি এই কার্বনে যায়, তাহলে এখানে যৌগটা এরকম তৈরি হবে না, CH2 বলো তো। দেখো একটা হাইড্রোজেন এই কার্বনে গেছে, তাহলে এই কার্বনে একটা CH2 হয়ে গেছে, একটা হাইড্রোজেন এখানে গেছে, তাহলে CH2 হয়ে গেছে। তাহলে এখন দুই কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে বলো তো? দুই কার্বনের মধ্যে দুইটা বন্ধন থাকবে না, কারণ কার্বনের তো হাত থাকবে চারটা, তো দুইটা হাত তো এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে বাকি আছে আর দুইটা হাত। বুঝতে পারছো? তাহলে কি তৈরি হয়েছে এখানে বলো? এখানে তৈরি হয়েছে তোমার কাছে ইথিন। এখানে কি তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে ইথিন। বাট এটা কি ছিল? এটা কিন্তু অ্যালকাইন ছিল, অর্থাৎ এটা কিন্তু ইথাইন ছিল। তাহলে এটাকে কেন হাইড্রোজেন সংযোজন বলতেছি? কারণ এখানে হাইড্রোজেনকে যুক্ত করতেছি। আচ্ছা, আর একটা জিনিস হইতে পারতো, ধরো এই সেম বিক্রিয়াটা আমি করব, বাট আমি কি করব জানো? আমি এখানেরটা 2 দিয়ে দিলাম। তাহলে কি হবে বলতে পারবা? 2 দিয়ে দিলে 2H2 দেওয়া মানে কি? 4টা হাইড্রোজেন না? 2H2 দেওয়া মানে কয়টা হাইড্রোজেন এখানে বলো তো? এই জায়গায় 4টা হাইড্রোজেন। তাহলে 2টা হাইড্রোজেন এখানে যাবে, 2টা হাইড্রোজেন এখানে যাবে। তাহলে 2টা হাইড্রোজেন করে যদি প্রাপ্ত হয়, তাহলে প্রথম কার্বন যদি 2টা হাইড্রোজেন প্রাপ্ত হয়, তাহলে সেটা CH3 হবে। পরের কার্বন যদি 2টা হাইড্রোজেন প্রাপ্ত হয়, তাহলে সেটা CH3 হবে। তো তাহলে আর হাত বাকি আছে একটা, তাহলে কার্বনের হাত থাকবে একটা। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে ইথেন। তাহলে সেটা হবে কিন্তু ইথেন। সো তোমাকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, প্রশ্নে কি একটা H2 কথা বলছে নাকি 2টা H2 কথা বলছে। দেখো বুঝছো কিনা, যদি না বুঝে থাকো আমাকে জানাতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে আমাকে জানিও। বুঝা গেছে জিনিসটা? এই বিক্রিয়াটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, হোপফুলি সবাই বুঝতে পারছো। সেকেন্ড, চলো আমরা আরেকটা বিক্রিয়া দেখি, অ্যালকাইনে পানি সংযোজন। আমরা এখন কি দেখবো? অ্যালকাইনে পানি সংযোজন। তো চলো আমরা দেখার চেষ্টা করি অ্যালকাইনে পানি সংযোজন। চলো এটা দেখার চেষ্টা করি। আসো, অ্যালকাইনে পানি সংযোজন এখানে আমরা কি করে থাকি আমি তোমার একটু করে বলি। এই বিক্রিয়াতে আমরা কি করি, ধরো আমি আগে ফার্স্টটাকে ইথানলকে দিয়ে বুঝাই। ধরো আমি তোমাকে ইথানল দিয়ে বুঝাই। এখন যে বিক্রিয়াটা দেখাবো না, তোমার বইতে এই বিক্রিয়াটা ডাইরেক্ট দেওয়া। তো তোমার বিক্রিয়া ডাইরেক্ট দেওয়া, বাট আমরা ডাইরেক্ট মুখস্থ করবো না, আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাবো বিক্রিয়াটা কেমনে কি হয়েছে না হয়েছে। তাহলে তুমি পরীক্ষা আসলে কি করবা? পরীক্ষা আসলে তুমি ভেঙে ভেঙে লিখলেও ফুল মার্কস পাবা, ডাইরেক্ট লিখে দিলেও ফুল মার্কস পাবা। বাট আমি রিকমেন্ড করবো ভেঙে ভেঙে লিখার, কারণ ভেঙে ভেঙে লিখলে বোঝা যায়। তো চলো আমি তোমাকে বুঝাই। আসো, আচ্ছা ইথাইন কীরকম হবে বলো তো? কার্বন, এখানে ট্রিপল বন্ড দিলাম, এখানে কি দিলাম? এখানে ট্রিপল বন্ড দিলাম, এখানে কার্বন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। কেমন? এটা কি? এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে আমাদের ইথাইন। এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে আমাদের ইথাইন। এই যৌগের নাম হচ্ছে আমাদের ইথাইন। তা আমরা কি করবো বলো তো? পানি সংযোজন করব। আমরা কি করবো? আমরা হচ্ছে পানি সংযোজন করব। আচ্ছা, পানিকে যদি আমি HOH দিয়ে লিখি, কেউ মন খারাপ করবা বলো তো একটু করে? পানিকে যদি আমি HOH দিয়ে লিখি, তাহলে কি কেউ মন খারাপ করবা? বা ভুল হয়েছে কি কোনো জায়গায়?
পানিকে যদি আমি এইচ ও এস দিয়ে লিখি না, কোনো ভুল হয়নি, অ্যাবসলিউটলি কারেক্ট, এটা কোনো মন খারাপ করবো না আমরা। আচ্ছা, এখানে কি করা হয় আমি তোমাকে বাংলায় তো লিখে দিবই, আগে একটু তোমাকে বুঝাই। এখানে দুইটা জিনিস যোগ করা হয় পানির সাথে সাথে প্রভাবক হিসেবে। একটা হচ্ছে 2% HgSO4, 2% কি বলো তো, আর একটু বড় করে লিখি, 2% HgSO4 আর 20% H2SO4 কি যুক্ত করা হয়েছে? 2% H2SO4 আর 2% HgSO4, ওই মার্কিউরেট সালফেট, আর 20% H2SO4, বারবার বলাই ফেলতেছি, 2% HgSO4 আর 20% কি বলতো H2SO4 যুক্ত করা হয়। HgSO4 এর নাম কি? HgSO4 হচ্ছে মার্কিউরেট সালফেট, আর H2SO4 তোমরা সবাই জানো সালফিউরিক অ্যাসিড। তাহলে 2% কি করা হয় HgSO4 আর 20% কি করা হয় H2SO4, ডাইরেক্ট মুখস্থ করে ফেলো। কি করা হয়? 2% HgSO4, 20% H2SO4। এটাকে মোটামুটি 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করা হয়। আমি 60 ডিগ্রি সেলসিয়াস নিচ্ছি। এটাই কি করা হবে? 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে চালনা করা হবে। ওকে, এটা কিন্তু পুরোটা মাধ্যম। তাহলে চালনা করলে কী হবে চলো দেখার চেষ্টা করি। একটা জিনিস দেখো, আমি তোমার একটা জিনিস বলি, এখানকার একটা এইচ আছে না, এখানকার একটা কী আছে বলো তো, এইচ আছে। সেই এইচটা কি করবে, আমি তোমার একটু দেখাই। এইটাকে একটু নিচে নামাই, আসো কেমন, সামান্য নিচে নামাই দিই, তারপর তোমাকে বোঝাতে সুবিধা হবে। এই এইচটা গিয়ে অ্যাটাক করবে এই কার্বনটাকে, এইচটা গিয়ে অ্যাটাক করবে কোন কার্বনটাকে? এই কার্বনটাকে গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করলো, এই ওএইচ তো আর বসে বসে সে মানে সে বসে থাকবে না, সেও অ্যাটাক করবে। সে কাকে অ্যাটাক করবে? এই ওএইচটা অ্যাটাক করবে এই কার্বনটাকে। এরকম তোমাকে কিন্তু পরীক্ষায় অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে হবে না, আমি তোমাকে জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে কি হবে বলো তো, এখানে এই হাইড্রোজেনটা অ্যাটাক করবে এই কার্বনটাকে, এই ওএইচটা অ্যাটাক করবে এই কার্বনটাকে। তাহলে অ্যাটাক করলে কি হবে? অ্যাটাক করলে বন্ধন ভাঙবে না বলো তো? অ্যাটাক করা মানে কি? আমি যদি একটা জায়গায় যদি অ্যাটাক করি, ঘুষি মারি, তাহলে সেখানে বন্ধন ভাঙবে না? তাহলে এখানে একটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে গিয়ে কী হবে আমি তোমার একটু করে বলি। যদি এই হাইড্রোজেনটা এই কার্বনটাকে অ্যাটাক করে, তাহলে এই কার্বনের সাথে আগে থেকে একটা হাইড্রোজেন আছে, তাহলে নতুন করে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এই কার্বনের অবস্থাটা CH2 হবে না? দেখো তো তোমরা একমত কিনা। যদি এই কার্বনটা, এই হাইড্রোজেনটা যদি এই কার্বনে এসে যুক্ত হয়, তাহলে এই কার্বন আগে থেকে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বন এখন টোটাল হাইড্রোজেন থাকবে 2টা, তাহলে CH2 হবে। আচ্ছা, আর এখানে কি হবে তখন বলো তো? এই হাইড্রোজেন, এই ওএইচটা যদি এখানে এসে এই কার্বনে এসে যুক্ত হয়, তাহলে এই কার্বনে কি ছিল? এই কার্বনে ছিল CH, তাহলে এই কার্বনের সাথে একটা OH এসে যুক্ত হয়েছে। এতটুকু সবাই বুঝতে পারছো? দেখো তো একটু করে, যে প্রথম কার্বনে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, আর পরের কার্বনে তোমার হচ্ছে একটা OH এসে যুক্ত হয়েছে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, একজন বলছো 4% HgSO4, তোমাদের বইয়ে কত দেওয়া আছে? 2% না 4%? আমাকে জানাও তো একটু করে। এমনি স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে তোমার 2% আর কি, বাট তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেটাই তো আমাদের লিখতে হবে না? বইতে কি 4% দেওয়া আছে নাকি 2% দেওয়া আছে? বই কিন্তু 2% দেওয়া আছে, মার্কিউরিক সালফেট বইয়ে 2% দেওয়া আছে, সো 2% দিতে হবে, বুঝছো? আচ্ছা, এবার আমাকে তাহলে বলতে পারবা এই দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে? এই দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে বলতে পারবা? এই দুইটা কার্বনের মধ্যে কয়টা বন্ধন থাকবে? দেখো তো, কার্বনের হাত হচ্ছে 4টা, তো এখানে 2টা হাত দিছো হাইড্রোজেনের সাথে, তাহলে দুইটা রয়ে গেছে না? তাহলে এখানে কি হবে বলো তো তোমার কাছে? এখানে এই দুইটা কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এই দুইটা কার্বনের মধ্যে কি থাকবে? এখানে ডাবল বন্ড থাকবে। দেখো এটা এতটুকু বোঝা গেছে কিনা? এই দুইটা কার্বনের মধ্যে এখানে ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এইবার কাহিনী কি হবে দেখো। এই যৌগটাকে কি বলতে পারি বলো তো? এই যৌগটাকে কি বলতে পারি? এখানে OH আছে, তাহলে এটাকে একটা অ্যালকোহল বলতে পারি। এইখানে মধ্যে একটা OH আছে, তাহলে একটা অ্যালকোহল বলতে পারি। আবার এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে এটাকে আমি অ্যালকিনের অ্যালকোহল বলতে পারি না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? অ্যালকিনের অ্যালকোহল। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি অ্যালকিনের অ্যালকোহল। এটাকে আমি বলতে পারি অ্যালকিনের অ্যালকোহল। দেখো এটা বোঝা গেছে কিনা? বাট অ্যালকিনের অ্যালকোহল যেগুলো আছে না, এরা খুবই অস্থায়ী হয়। অ্যালকিনের অ্যালকোহলগুলো কী হয় বলো তো? খুবই অস্থায়ী হয়ে থাকে, মানে এরা স্থায়িত্ব সম্পন্ন কোনো যৌগ না। নর্মালি সিঙ্গেল বন্ডের অ্যালকোহলগুলো স্টেবল হয়, বাট অ্যালকিনের অ্যালকোহলগুলো একটু অস্থায়ী হয়। তো অস্থায়ী হওয়ার কারণে কি হবে? অস্থায়ী হওয়ার কারণে তুমি যদি এখানে সামান্য উত্তাপ দাও, ধরো এটাকে যদি কি করো, সামান্য উত্তাপ দাও, ধরো 80 ডিগ্রি সেলসিয়াসে যদি উত্তপ্ত করো, এটাকে কি করো, 80 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করো, তখন সেটা নিজে নিজে পুনর্বিন্যাস হবে। নিজে নিজে কি হবে এখানে বলো তো? পুনর্বিন্যাস হবে।
নিজে নিজে এখানে পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস হয়ে কী হবে আমি তোমাদের দেখাই। দেখো আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে ডাবল বন্ডটাকে সরাই ফেলতে হবে, কারণ ডাবল বন্ড থাকার কারণে সেটা অস্থায়ী হয়েছে। তাহলে কী হবে তখন এখানে, তখন এখানে যে ঘটনাটা ঘটবে, এই যে ওইস দেখতেছো না, ওইস থেকে একটা হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসবে, ওইস থেকে হাইড্রোজেনটা কী হবে বলতো, এই কার্বনে চলে আসবে। তাহলে এই কার্বনে চলে আসলে সেটা কী হবে বলতো, এখানে এই যে CH3 হয়ে গেল, আর তাহলে এখানে CHO হয়ে গেল, কারণ এখানে আগে থেকে তো একটা হাইড্রোজেন ছিল, জাস্ট এই হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসছে। এটা হচ্ছে ফুল প্রসেস। আর তোমাদের বইতে কী করছে জানো, এই যে মাঝখানে যেটা প্রোডাক্ট তৈরি হয় না সেটাকে দেখায় নেই তোমাদের বইতে, এই মাঝখানে যে একটা অ্যালকিনের অ্যালকোহল একটা অস্থায়ী যৌগ তৈরি হয়েছে সেটাকে আসলে দেখানো হয় নাই। তো তুমি না দেখালেও কোনো সমস্যা নেই, তুমি না দেখালেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে ইনল স্ট্রাকচার বলা হবে। কারণ ইনল কেন, কারণ এখানে অ্যালকিন আছে, আবার এখানে অ্যালকোহল আছে। অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, দুটাকে বলা হয় এই এরকম। যদি অ্যালকিনে অ্যালকোহল যৌগগুলোকে বলা হয় ইনল যৌগ। মানে এই যৌগটাকে তুমি চাইলে কি বলতে পারবা, এই যৌগটা যেটা আছে না এটাকে ইনল যৌগও বলতে পারবা। ইনল, ইনল যৌগ। ইনল যৌগ কেন, অ্যালকিন, অ্যালকিনের জন্য কি হয় ইন হয়, আর অ্যালকোহলের জন্য কি হয় অল হয়। তো ইন আর অলকে মিলাই কি লেখা যায়, ইনল লেখা যায়। তার মানে যদি আমি কি করি, তার মানে যদি আমি ইথাইনকে নিই, তার মানে যদি আমি ইথাইনকে নিই আর যদি আমি এটাকে যদি পানির সাথে যুক্ত করি তাহলে ইথানেল পাবো। তাহলে কি পাবো এখানে, ইথানেল, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। ইথানেল যেটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড। দেখো এটা বুঝতে পারছো কি না, এতটুকু এতটুকু বোঝা গেছে নাকি বুঝো নাই? দেখো বুঝছো কিনা একটু, বুঝলে আমাকে জানাও, বুঝলে একটু আমাকে জানাও। ওকে, তাইলে এইবার একটা জিনিস দেখে আসো, সেটা হচ্ছে ভাই সেম বিক্রিয়াই করব, বাট ইথাইনকে বাদে যদি অন্য 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 অ্যালকাইনকে নিই, যদি ইথাইন বাদে অন্য অ্যালকাইনকে নিই, যেমন কীরকম, ধরো আমি প্রোপাইনকে নিলাম, ধরো আমি কাকে নিলাম, প্রোপাইনকে নিলাম। ধরো আমি তো কথার কথা এখানে এই যে CH3 সি ট্রিপল বন্ড সি এইচকে নিছি, কাকে নিছি, প্রোপাইনকে নিছি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যদি আমি এখানে পানি যুক্ত করি, সেই ক্ষেত্রে যদি আমি পানি যুক্ত করি আর এখানে যদি আমি কি দিই, ধরা যাক এখানে আমি সেম ভাবে এই যে এক সেকেন্ড, এখানে আমি সেম ভাবে কি দিলাম বলো তো তোমার কাছে, এখানে আমি 2% HgSO4 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 20% H2SO4 কি দিচ্ছি আগের মতো। তাইলে কি হবে চলো দেখার চেষ্টা করি। এইবারে আমাদের যেটা কনসার্ন, এই এইচটা কার সাথে যুক্ত হবে আর এই ওএইচটা কার সাথে যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের কনসার্ন। দেখো একটা জিনিস মনে রাখবা, দেখো তো এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে কি হয়েছিল, আগের ক্ষেত্রে এই দুই কার্বনেই একটা করে হাইড্রোজেন ছিল না। দেখো ইথাইনের মধ্যে দুই কার্বনেই কয়টা করে হাইড্রোজেন ছিল বলো তো, ইথাইনের মধ্যে দুই কার্বনে কয়টা করে হাইড্রোজেন ছিল বলো তো একটু করে, ইথাইনের মধ্যে দুই কার্বনে কয়টা করে হাইড্রোজেন ছিল, একটা করে হাইড্রোজেন ছিল। তার মানে দুইটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান। বাট এইখানে দেখো তো এই ট্রিপল বন্ড যে দুটো কার্বনের মধ্যে আছে, তাহলে একটা কার্বনে হচ্ছে যে একটা হাইড্রোজেন, বাকি কার্বনে কিন্তু কোনো ধরনের হাইড্রোজেন নাই। বুঝছো? দেখো দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়, আগেরটাতে কি ছিল, আগেরটাতে দুই কার্বনে সেম সংখ্যক হাইড্রোজেন ছিল, বাট বাট এখানে এই দুই কার্বনের মধ্যে কিন্তু এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন গিয়ে কোথায় যুক্ত হবে, এখানে একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। তাহলে কি মনে রাখবা, এখানে একটা লাইন মনে রাখবা। এরকম যদি অসমান সংখ্যক হাইড্রোজেন থাকে তাহলে মনে রাখবা তেলা মাথায় তেল দেওয়া। দেখো সমান হাইড্রোজেন থাকলে আমি তোমাকে বলতেছি, দেখো তেলা মাথায় তেল দেয়া, ডায়লগ আছে না, এই লাইনটা মনে রাখবা। আরেকবার বুঝাই বলি, দেখো দেখো যদি সমান সংখ্যক হাইড্রোজেন থাকে তাহলে যে কোনো একটা কার্বনে হাইড্রোজেন আর যে কোনো একটা কার্বনে ওএইচ যুক্ত করো, কোনো সমস্যা নাই। বাট প্রবলেম তখনই আসবে যদি অসমান সংখ্যক কি থাকে, হাইড্রোজেন থাকে। সেক্ষেত্রে কি মনে রাখবো, তেলা মাথায় তেল দেওয়া। এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে যেই কার্বনে হাইড্রোজেন আছে সেখানে আবার হাইড্রোজেন যুক্ত করবা, যেই কার্বনে হাইড্রোজেন আছে সেখানে তুমি কি যুক্ত করবা, হাইড্রোজেন যুক্ত করবা। মানে যার মাথায় তেল আছে তারই তেল দিবা, আর ওএইচ যুক্ত করবা কোথায়, তাহলে বাকি কার্বনে, এখানে গিয়ে ওএইচ যুক্ত করবা। দেখো প্রসেসটা বুঝতে পারছো কিনা, দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, এতটুকু বোঝা গেছে, এতটুকু কি তোমরা বুঝতে পারছো, এতটুকু? হ্যাঁ, ওকে। তাহলে যদি আমি যুক্ত করে দিয়ে আসো, একটু তোমরা রেসপন্স করিও, তাহলে বুঝতে পারবো তোমরা পড়াগুলো বুঝতে পারতেছো।
তাহলে যেটা হবে সিএসটির তো কোনো পরিবর্তন হয় নাই, সিএসটি থাকবে, বাট এখানে কি হচ্ছে দেখো, এখানে ওই কার্বনের সাথে এখানে একটা ওএস যুক্ত হয়ে গেছে, আর এখানে তখন ডাবল বন্ড হয়ে যাবে, এখানে তখন CH2 হয়ে যাবে। দেখো বুঝছো কিনা? তাহলে এখানে কি হবে বলো? তাহলে এটাকে আমি কি বলবো? এটা হচ্ছে আমাদের অ্যালকিনের অ্যালকোহল, কারণ ডাবল বন্ড আছে আবার OH আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকিনের অ্যালকোহল। তাহলে এটা কি অস্থায়ী নাকি স্থায়ী? এটা অস্থায়ী। তাহলে এটাকে কি করতে হবে? পুনরায় 80°C তাপমাত্রায় পুনর্বিন্যাস প্রক্রিয়া চালাতে হবে। এটাকে কি করতে হবে? 80°C তাপমাত্রাতে পুনর্বিন্যাস বিক্রিয়া চালাইতে হবে। চালাইলাম। তাহলে দেখো তো কি হবে এখানে, দেখো এখানে কি হবে, দেখো আমি আরেকবার বুঝা বলি, দেখো কি হবে এখানে, কি ছিল দেখো তো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, ওইসটা যেই কার্বনে যুক্ত, ডাবল বন্ডে থাকা পাশের কার্বনে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে না? কথাটা খেয়াল করো, ওইসটা যেই কার্বনে যুক্ত, ডাবল বন্ডে থাকা পাশের কার্বনে গিয়েই কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হয়েছে। তাহলে আমার কোয়েশ্চন হচ্ছে, আমি বুঝতে পারতেছি এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, বাট এই হাইড্রোজেনটা কি এই 1 নাম্বার কার্বনে কি যুক্ত হবে না 2 নাম্বার কার্বনে কি যুক্ত হবে? বলতে পারবা? হাইড্রোজেনটা 1 নাম্বার কার্বনে কি যুক্ত হবে নাকি 2 নাম্বার কার্বনে কি যুক্ত হবে? ওইসটা যে কার্বনে যুক্ত, তার সাথে ডাবল বন্ডে থাকা যে কার্বনটা আছে তার সাথে গিয়ে কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হবে, তার মানে 2 নাম্বার কার্বনে গিয়ে যুক্ত হবে। তার মানে এখানে কি হবে দেখো, এখানে যে এই ওইসটা আছে, এই ওইসটা বেসিক্যালি এই কার্বনে গিয়ে যুক্ত হবে, বেসিক্যালি এখানে ওইসটা এই কার্বনে গিয়ে যুক্ত হবে, কারণ আমার ডাবল বন্ড সরানো দরকার। এই কার্বনে যুক্ত করলে তো CH4 হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে পুরোটা, তাই না? তাহলে এখানে কি তৈরি হবে তখন দেখো, এখানে তখন থাকবে এরকম CH3 আছে, এটা C আছে, এখানে C ডাবল বন্ডও আছে, এটা CH3 আছে, এই ওয়েস্টটা এখান থেকে গিয়ে হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে এটা কি জানো? এটাকে আমরা বলি প্রোপানন, এটাকে আমরা কি বলি? প্রোপানন। আর এটা হচ্ছে একটা কিটন। এই যৌগটা একটা কি যৌগ বলো তো? এই যৌগটা একটা কিটন যৌগ। দেখো তবে এতটুকু বুঝতে পারছো কিনা? এটাকে বলা হয় প্রোপানন, আর এটা হচ্ছে একটা কিটন যৌগ। এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। তার মানে এটা পড়ানোর আমার মানে পড়ানোর আসলে উদ্দেশ্যটা কি জানো? পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে, তুমি যদি শুধুমাত্র ইথাইনকে দাও তাইলেই তুমি অ্যালডিহাইড পাবা, ইথানল পাবা। বাট ইথাইন বাদে যদি অন্য অ্যালডিহাইডকে দাও তাহলে সেখানে কিটন তৈরি হবে। এই যে কিটনের কি ছিল? এই যে সি ডাবল বন্ড, এটাকে তো আমরা কিটন বলি না? যেমন সিএইচওকে তুমি অ্যালডিহাইড বলছো, সিএইচওকে কি বলছো? অ্যালডিহাইড বলছো। ওএইচকে অ্যালকোহল বলো। এরকম সি ডাবল বন্ড থাকলে সেটাকে কি বলা হয় বলো তো? কিটন বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়? কিটন বলা হয়ে থাকে। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, তাহলে মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্ট হচ্ছে এই বিক্রিয়ার, তুমি যদি ইথাইনকে নাও, ইথাইনকে নেওয়ার পরে যদি এই মানে পানি সংযোজন বিক্রিয়া করাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু কি পাবা? ইথানল পাবা, মানে অ্যালডিহাইড পাবা। এখানে তুমি ইথানল পাবা। বাট যদি তুমি অন্য অ্যালকাইনকে নাও, তুমি যদি কাকে নাও? অন্য অ্যালকাইনকে নাও, তারপর তুমি যদি এখানে পানি যুক্ত করো, সেই ক্ষেত্রে তুমি এখানে কিটন পাবা। সেই ক্ষেত্রে তুমি এখানে কি পাবা? কারেসপন্ডিং কিটন তৈরি হবে। তাহলে আমাকে বলো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? কিটনেরটা তোমার বইয়ে এক্সাম্পল নাই, বাট আমি তোমাকে পড়াই দিছি যেন তুমি যেন ভবিষ্যতে গেলেও যেন তুমি আসলে পারো। এই এতটুকু বোঝা গেছে। আমরা পানি সংযোজনটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পানি সংযোজনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো তুমি চাইলে ধাপে ধাপে দেখাইতে পারো, বাট তোমার চাইলে তুমি ডাইরেক্টও লিখে দিতে পারো। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে এগুলো একটু তোমরা পড়ে নিবা। এখন আমরা স্টার্ট করবো অ্যালকোহল। আমরা কি স্টার্ট করবো এখন? অ্যালকোহল স্টার্ট করব। অ্যালকোহলের বলো তো কার্যকরীমূলকটা কোনটা? বলতে পারবা? অ্যালকোহলে কার্যকরীমূলক কি হয়ে থাকে? মানে কি দেখলে আমরা সেটাকে বুঝি সেটা হচ্ছে অ্যালকোহল। আমরা কি দেখলে বুঝি সেটা হচ্ছে অ্যালকোহল। এখানে কার্যকরীমূলক কি হয়ে থাকে? এখানে কার্যকরীমূলক হয়ে থাকে এই ওএসটা। ওএস থাকলে সেটাকে আমরা কি বলে থাকি? ওএস থাকলে সেটাকে আমরা মানে এটাকে অ্যালকোহল আমরা বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা অ্যালকোহল বলে থাকি। আচ্ছা, এবার যদি আমরা অ্যালকোহল থেকে যদি প্রথমে দেখতে চাই যে অ্যালকোহলের একটা প্রস্তুতি দেখতে যাচ্ছি, অ্যালকোহল প্রস্তুতি, তাহলে সেটা দেখাই দিয়ে আসো। আমরা প্রথমে লিখবো তাহলে এখানে কি? অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল প্রস্তুতি, এই যে অ্যালকোহল প্রস্তুতি। ওকে, দেখি আসো আমরা।
অ্যালকোহল প্রস্তুত করবো আমরা, কেমন? ওকে, তো চলো তোমাকে দেখাই। দেখো, ধরো ধরো এখানে তুমি একটা, সাপোজ ধরা যাক CH3Cl কে নিছো। কাকে নিছো? CH3Cl কে নিছো। তাহলে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। তাহলে এই যৌগের নাম কি? এক কার্বন আছে, জন্য এটাকে আমরা বলবো মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। আবার যদি এরকম নিতা, ধরো CH3CH2, ধরো Cl কে নিছো, বলতে পারবে এই যৌগের নামটা কি? উপরেটা যদি মিথাইল ক্লোরাইড হয়, তাহলে বলো তো এই যৌগের নামটা কি হবে? এটাকে আমরা ইথাইল ক্লোরাইড বলবো না, যেহেতু এখানে CH3CH2 আছে। তাহলে এটাকে কি বলা হবে বলো তো? এই যৌগটাকে বলা হবে ইথাইল ক্লোরাইড। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ইথাইল। দেখো বুঝতেছো কিনা? এটাকে বলা হবে ইথাইল ক্লোরাইড। ওকে ভাই, বুঝতে পারলাম। এখন যদি আমি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ যুক্ত করি, কি দ্রবণ যুক্ত করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তাহলে দুইটা জায়গায় আমি কি করব? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যুক্ত করব। তাহলে এখানে কি যুক্ত করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। আচ্ছা, যদি মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি কখনো আমরা জলীয় দ্রবণ যুক্ত করি, কখনো যদি এরকম দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তাহলে মনে রাখবা সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। সেখানে কোন বিক্রিয়া ঘটবে? সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। আর একটা জিনিস মনে রাখবা, যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করো, সেখানে অপসারণ বিক্রিয়া ঘটে। বাট সেকেন্ডটা এখন যেটা লিখে দিচ্ছি সেটা আমাদের লাগবে না, আমাদের প্রতিস্থাপনটা পড়লেই শুধুমাত্র চলবে। অপসারণ বিক্রিয়া নিয়ে আমাদের ইন্টারমিডিয়েটে এত আলোচনা নাই। বাট উপরের জিনিসটা মনে রাখবা। তাহলে আমাকে বলো তো এই দুই জায়গায় কোন বিক্রিয়া ঘটবে? প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে নাকি অপসারণ বিক্রিয়া ঘটবে? বলো তো এই বিক্রিয়ায় কোন বিক্রিয়া ঘটবে? মানে এখানে প্রতিস্থাপন নাকি অপসারণ? বলতে পারবা? এখানে প্রতিস্থাপন নাকি অপসারণ বিক্রিয়া ঘটবে? অপসারণ কেন ঘটবে? এখানে কি অ্যালকোহলীয় দেখতেছো? এখানে তো অ্যাকুয়াস আছে, তাহলে এখানে প্রতিস্থাপনই বিক্রিয়া ঘটবে। যদি এখানে পরে যদি ALC লেখা থাকতো তাহলে না অপসারণ হইতো, এখানে প্রতিস্থাপন ঘটবে। প্রতিস্থাপনে কি হয়? প্রতিস্থাপনে একজন আরেকজনকে প্রতিস্থাপন করে। তাহলে প্রতিস্থাপনের ক্ষেত্রে কি হবে? প্রতিস্থাপন এখানে যে ঘটনাটা ঘটবে, এই যে বলতো এই Cl এর কাকে পছন্দ? Cl কি N এর সাথে যুক্ত হবে নাকি OH এর সাথে যুক্ত হবে? Cl এর কাকে পছন্দ? Cl এর কাকে পছন্দ? Cl সে কি N এর সাথে যুক্ত হয়? NaCl তৈরি করবে, তাই না? তাহলে তখন এখানে কি হবে? এই যে OH টা এখানে Cl কে প্রতিস্থাপিত করে বসে যাবে, আর Clটা তখন N এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি তৈরি হবে দেখো, যদি এই বিক্রিয়াটাকে যদি আমি সংগঠিত করি, সামান্য তাপ দিতে হবে আসলে। তো এটাকে আমরা তাপ দেওয়াটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি। যদি আমি সামান্য তাপ দিই তাহলে সেই ক্ষেত্রে NaCl তৈরি হবে, আর এইখানে তোমার কি তৈরি হয়ে যাবে? এই যে তাহলে Cl এর জায়গায় OH এসে বসে গেল। এক কার্বনের অ্যালকোহল, সেটাকে বলা হবে মিথানল। এক কার্বন অ্যালকোহলকে কি বলা হয়? মিথানল বলা হয়। সেম ঘটনাটা এখানেও ঘটবে। তাহলে এখানেও NaCl তৈরি হবে, তাই না? এই এখানকার সোডিয়ামটা HCl কে নিয়ে NaCl তৈরি করবে। আর একই সাথে তখন এখানে কি তৈরি হবে বলো? ওই যে তোমার CH3CH2 তুমি দেখতেছো, এখানে OH যুক্ত হয়ে যাবে। তাহলে এটাতে তুমি কি বলবা? দুই কার্বনের অ্যালকোহল, তাহলে সেটা হবে ইথানল। দেখো এটা বোঝা গেছে কিনা? দেখো তো ভাই, বুঝতে পারছো কিনা এটা? হ্যাঁ, টেস্ট পেপারের সিকিউগুলো সলভ করে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়াটা কিন্তু দেখে ফেলছি। অ্যালকোহল প্রস্তুতির আমরা এখানে বিক্রিয়াটা দেখে ফেললাম। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আসে অ্যালডিহাইড। বলো তো অ্যালডিহাইডের কার্যকরীমূলক কি? বলতে পারবা? অ্যালডিহাইডের মানে কি দেখলে তুমি সেটাকে অ্যালডিহাইড বলো? অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে এরকম CHO। তাহলে অ্যালডিহাইডের কার্যকরীমূলক কি হয়ে থাকে বলো তো? CHO হয়ে থাকে। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। সো আমি যদি এখন তোমাকে বলি তুমি অ্যালডিহাইডের প্রস্তুতকরণ করো, তাহলে তুমি কি বলবা বলো তো? অ্যালডিহাইডের যদি আমি তোমাকে, আচ্ছা এটা পড়ানোর আগে একটা জিনিস হচ্ছে কি, এই যে আমরা যদি তোমার এখানে জিজ্ঞেস করি, এই যে ধরো এইটার অ্যালডিহাইডের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্যকে, অ্যালডিহাইডের অ্যালডিহাইডের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য,
এটা আগে দেখি আসো। এখানে আবার এক কার্বন হইতে পারবে। ক্ষুদ্রতম সদস্য হচ্ছে HCHO। ক্ষুদ্র, এটাকে চাইলে তুমি বন্ড আকারে দেখাতে পারবা কিভাবে জানো? HC থাকে এখানে, ডাবল বন্ড O থাকে এখানে, একটা H থাকে এখানে। HCHO-কে আমি এভাবে দেখাইতে পারি। তাহলে হচ্ছে অ্যালডিহাইডের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। আচ্ছা ভাই, এই যৌগটার কি নাম দেওয়া হয় বলো তো? এই যৌগটার নাম কি? এই ক্ষুদ্রতম সদস্যের নাম কি? এর নাম হচ্ছে মিথানেল। এর নাম কি? এর নাম হচ্ছে মিথানেল। মিথানেল। এটাকে না ফর্মালডিহাইডও বলা হয়। এটাকে কি বলা হয়? ফর্মালডিহাইডও বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে? ফর্মালডিহাইডও বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এই ফর্মালডিহাইডের একটা ইম্পর্টেন্স আছে। ওই যে তোমরা বাজারে গেলে দেখো না ফরমালিনযুক্ত মাছ। তো ফরমালিন বেসিক্যালি জিনিসটা কি? ফরমালিন হচ্ছে এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তাহলে আমরা কি বলবো? এই যে ফর্মালডিহাইডের মিথানেল, বা যেটাকে আমরা ফর্মালডিহাইড বলতেছি, ফর্মালডিহাইড, মিথানেলের অ্যাকচুয়ালি 30 থেকে 40%, বাট তোমাদের বইয়ে শুধু 40% দেওয়া। তাহলে 40% জলীয় দ্রবণকে, 40% কি দ্রবণকে? জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন বলে। জলীয় দ্রবণকে ফরমালিন বলে। দেখো তো ভাই, ফরমালিনের ডেফিনেশন তোমরা কি সবাই বুঝতে পারছো? ফরমালিনের ডেফিনেশনটা কি সবাই বুঝতে পারছো? ফরমালিন, হ্যাঁ, 30 থেকে 40% হয় অ্যাকচুয়ালি, বাট তোমাদের বইতে 40% দেওয়া। আচ্ছা, আমি যদি তোমাকে এখন অ্যালডিহাইড প্রস্তুত করতে বলি, তাহলে তুমি কীভাবে প্রস্তুত করবা? তাহলে তুমি ওই যে অ্যালকাইনটাকে নিবা, ইথাইনকে নিবা, ইথাইন নিবা, নেওয়ার পরে সেখানে কি যুক্ত করবা? পানি যুক্ত করবা। অলরেডি তোমাকে বিক্রিয়া আমি পড়াইছি। তারপরে কি পাবা এখানে বলো তো? তারপর এখানে কি দিবা? এখানে দিবা হচ্ছে 2% HgSO4 আর 20% H2SO4। এখানে কি দিবা? 60°C তাপমাত্রা দিবা। তো এখানে মাঝখানে কি তৈরি হবে? মাঝখানে তুমি চাইলে এটাকে দেখাইতেও পারো, নাও দেখাইতে পারো, তোমার বইতে দেখাই নেই আসলে অ্যাকচুয়ালি। এখানে তৈরি হবে CH2 ডাবল বন্ড CHOH তৈরি হবে। আর এটাকে যদি কি করি? পুনর্বিন্যাস করি। এটাকে যদি কি করি? 80°C তাপমাত্রা যদি পুনর্বিন্যাস করি, এটাকে যদি আমরা পুনর্বিন্যাস যদি করি, পুনর্বিন্যাস কত তাপমাত্রায়? 80°C তাপমাত্রাতে, তাইলে এখানে কি তৈরি হবে? তখন CH3CHO তৈরি হবে, ইথানেল তৈরি হবে। দেখো ভাই, এটা বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে আমাদের অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়া। এতটুকু কি বোঝা গেছে? আমাকে একটু জানাও তো কমেন্টে, এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা সবাই? ওকে, পানি সংযোজন বিক্রিয়া যেটা ছিল, ভেরি গুড। পানি সংযোজন বিক্রিয়াটা তোমাকে পড়াই দিছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো। নেক্সটে আছে আমাদের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। বলো তো এটার তাহলে আমাদের কার্যকরীমূলক কি হবে? জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটা বলতেছি, তাহলে সেটার কার্যকরীমূলক কি হবে? সেটার কার্যকরী মূলকটা তাহলে কি হবে? এটার কার্যকরী মূলক হবে এই যে COOH। এটাকে চাইলে তুমি বন্ড আকারেও দেখাইতে পারো। সেটা হচ্ছে C ডাবল বন্ড OH। ঠিক আছে? এটা হচ্ছে এটা কার্যকরী মূলক। আচ্ছা, যদি জিজ্ঞেস করি, মানে এটাকে জৈব অ্যাসিডও বলা হবে, এটাকে ফ্যাটি অ্যাসিডও বলা হবে। যদি জিজ্ঞেস করি এটার ক্ষুদ্রতম সদস্য কোনটা, এর ক্ষুদ্রতম সদস্য, এর ক্ষুদ্রতম সদস্য এটা কোনটা, তাহলে তুমি তখন বলবা এটা হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড। এটা কোনটা ক্ষুদ্রতম সদস্য? সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডে কয় কার্বন থাকবে? এক কার্বন, যেহেতু মিথানোয়িক বলছি তাহলে HCOOH। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিডের সংকেত। এখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে অ্যালকোহল হতে অ্যালডিহাইড, অ্যালকোহল হতে আমার কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুতি। আমার কি লিখবো আমি? অ্যালকোহল হতে জৈব অ্যাসিড প্রস্তুতি। জৈব অ্যাসিড প্রস্তুতি। আচ্ছা, তোমরা কি কখনো জারণ বিজারণ বিক্রিয়ার নাম শুনছো? বলো তো একটু করে। তোমরা কি কখনো
জারণ বিজারণ বিক্রিয়ার নাম শুনছো? বলতে পারবা জারণ বিজারণ বিক্রিয়ার নাম শুনছো কিনা? হ্যাঁ। তো নর্মালি জারণ বিক্রিয়া কাকে বলে জানো? যেই বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হয় তাকে আমরা বলি জারণ, আর যেই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে আমরা বলি বিজারণ। বাট জৈব যৌগের ক্ষেত্রে জারণ বিজারণের একটু ডেফিনেশনটা একটু সামান্য ভিন্ন। জৈব যৌগের ক্ষেত্রে যদি আমরা অক্সিজেন যুক্ত করি সেটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। এখানেও আসলে ইলেকট্রন চেঞ্জের ব্যাপারটা সত্যি, বাট আমরা জৈব যৌগের ক্ষেত্রে কী করি বলো তো? জারণ দ্বারা আমরা কী বুঝি? অর্গানিকের ক্ষেত্রে ওইটাও কিন্তু এখানে খাটবে, বাট তোমার হচ্ছে আমরা জৈব যৌগে, শুধুমাত্র জৈব যৌগ যখন পড়বা তখন মনে রাখবা যে জারণ বিক্রিয়া মানে কি আমি তোমার বলি। জৈব যৌগে জারণ বিক্রিয়া মানে হচ্ছে এই যে জায়মান অক্সিজেন যোগ করা। কি করা? জায়মান অক্সিজেন। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে অক্সিজেনটা দিলাম না, এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। থার্ড ব্র্যাকেট দিয়ে যে অক্সিজেনটা দিলাম সেটাকে কি বলা হয়? জায়মান অক্সিজেন। ভাই জায়মান অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে পার্থক্য কি? জায়মান অক্সিজেন হচ্ছে সেই অক্সিজেন যেটাকে সদ্য তৈরি করা হয়েছে। জায়মান অক্সিজেন হচ্ছে সেই অক্সিজেন যেটাকে কি করা হয়েছে? সদ্য, মানে মাত্র তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে জায়মান অক্সিজেন। আর এইখানে বিজারণ মানে মনে রাখবা জৈব যৌগের ক্ষেত্রে বিজারণ মানে হচ্ছে জায়মান হাইড্রোজেন যোগ করা। কি যোগ করা? জায়মান হাইড্রোজেন যোগ করা। তাহলে এটা কি? এটা আসলে অ্যাকচুয়ালি জায়মান হাইড্রোজেন। আচ্ছা আমি একটা কাজ করি, আমি ডাইরেক্ট এখানে লিখে আসো। এই যে এটা দুটো তো সেম, মানে এখানে আসলে কি বোঝাচ্ছে? এটা জায়মান অক্সিজেন। এটা থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে? জায়মান অক্সিজেন। আর জায়মান মানে তো তোমাকে মাত্র বললাম সদ্য প্রস্তুত করা। জায়মান কথার অর্থ কি বলতো? সদ্য প্রস্তুত করা। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমি দেখার চেষ্টা করি অ্যালকোহল থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করব। তো এই বিক্রিয়াটা চলো আমি তোমাকে বুঝাই আসো। ধরো অ্যালকোহলকে নিচ্ছি আমরা, ঠিক আছে? এখানে ধরো আমি CH3 CH2, এখানে ধরো আমি OH কে নিলাম, অ্যালকোহল আছে। তো অ্যালকোহলকে আমি জারণ করব। জারণ আমাকে দেখো, জারণ যদি করি, বলো তো জারণ যদি করি তাহলে এখানে আমি কি জায়মান অক্সিজেন অ্যাড করব না জায়মান হাইড্রোজেন অ্যাড করব? বলতে পারো। যদি আমি এখানে যদি জারণ করি তাহলে আমি জায়মান অক্সিজেন অ্যাড করব না জায়মান হাইড্রোজেন অ্যাড করব? অক্সিজেন। তোমাকে বললাম অর্গানিকের ক্ষেত্রে দেখো জারণ বিজারণের ডেফিনেশন আমরা অন্যান্য চ্যাপ্টারে অন্যভাবে দিব, যে কি বলবো? যদি ইলেকট্রন ছেড়ে দেয় কোনো বিক্রিয়া সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো, ইলেকট্রন যদি গ্রহণ করে সেটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। এখানেও এটা সত্যি, বাট অর্গানিকে তুমি মনে রাখবা যেখানেই দেখবা অর্গানিকে জারণ লেখা আছে সেখানে তুমি জায়মান অক্সিজেন অ্যাড করবা, অর্গানিকে যেখানে বিজারণ লেখা আছে সেখানে তুমি জায়মান হাইড্রোজেন অ্যাড করবা। যদি তুমি এখানে যদি ইলেকট্রনের আদান প্রদান খুঁজতে যাও অর্গানিকে, তুমি কিন্তু ভেজালে পড়ে যাবা। সো তোমাকে এটা করা যাবে না। তাহলে এখানে আমি যদি জারণ করব তাহলে আমি কি করতে হবে বলতো? এখানে আমাকে একটা এরকম জায়মান অক্সিজেন এভাবে যুক্ত করতে হবে। ওকে, এরপরে আমরা এখানে কাকে রাখবো? এই জায়গায় আমরা রাখবো K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7 আর H2SO4কে রাখবো। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এই জিনিসটারে কেন রাখবো? ভাই এটার উত্তর পাইতে গেলে তোমাকে ইন্টারে উঠা লাগবে। ইন্টারে একটা চ্যাপ্টার আছে পরিমাণগত রসায়ন, সেই জায়গায় তুমি এইটার উত্তর পেয়ে যাবা এটারে কেন রাখছো। বাট এখন আমি যদি বলি তুমি বুঝবা না। তো এইটাকে এমনি জেনে রাখো যে এইটা যুক্ত করতে হয়, বাট কেন লাগে, H2SO4 কাজ কি না কি, K2Cr2O7 কাজ কি না কি, সবগুলো তুমি পরিমাণগত রসায়নে পড়বা ইন্টারে উঠে, সেকেন্ড ইয়ার উঠে। বাট এমনি জেনে রাখো যে এটাকে আমরা এভাবে যুক্ত করি। ঠিক আছে? এই K2Cr2O7 নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট। আমি নামটা লিখে দিতে পারি পাশে, আচ্ছা আমি নিচে লিখে দিব, সমস্যা নেই, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, এখন এখানে যদি আমি জায়মান অক্সিজেন যুক্ত করি তাহলে কি হবে? তাহলে এখানে মনে রাখবা তোমার অ্যালডিহাইড তৈরি হবে, অর্থাৎ CH3CHO তৈরি হবে। কি তৈরি হবে বলো তো? এখানে অ্যালডিহাইড তৈরি হবে। এখানে হইছেটা কি আমি তোমাকে একটু বুঝাই বলে আসো। হইছেটা কি? এখানে হইছে হচ্ছে, দেখো তো একটা জিনিস, এই যে এই জায়গায় একটা হাইড্রোজেন আছে না, এই জায়গায় একটা হাইড্রোজেন আছে না, মানে এখানে তো দুইটা হাইড্রোজেন, বাট চিন্তা করো এখানে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন, মানে টোটাল দুইটা হাইড্রোজেন, তারা একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটা পানি তৈরি করে ফেলছে, পানি হিসাবে তারা বের হয়ে গেছে। মানে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে অ্যাড হয়ে পানি আকারে সেই বের হয়ে গেছে। বুঝতে পারছো? তারপরে পানি আকার, এখান থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে কি পাবা? CH3CHO পাবা। এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো। আচ্ছা, আর এরপর যদি তুমি ফার্দার যদি এই মানে এখানে তাহলে কি উৎপন্ন হয়েছে আমি বলি, তুমি পাশে লিখতে পারো, এখানে পাশে লিখতে পারো যে পানি উৎপন্ন হয়েছে। মানে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়েছে। এটা লেখার দরকার নেই আসলে,
তুমি না জানলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার তুমি যদি ফার্দার এই যে এখানে যেটা উৎপন্ন হয়েছে না, এটা যদি তুমি আবার জারণ করো, এটা যদি তুমি কি করো, আবার যদি জারণ করো এটা দিয়ে, তাহলে তুমি এখানে জৈব অ্যাসিড পেয়ে যাবা। এবং এটাই হচ্ছে আমাদের মেইন বিক্রিয়া। তুমি যদি এটাকে ফার্দার জারণ করো তাহলে তুমি এখানে জৈব অ্যাসিড পেয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় CH3COOH তৈরি হয়ে যাবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে 2 স্টেপের বিক্রিয়া। প্রথম স্টেপে অ্যালডিহাইড তৈরি হয়েছে, এটা কিন্তু অ্যালডিহাইড তৈরির একটা বিক্রিয়া, তাই অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। ফার্স্ট স্টেপে তোমার জারণের মাধ্যমে অ্যালডিহাইড তৈরি হয়েছে, পরে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়েছে। একটু জিনিসটা আমরা মনে রাখবো, আমাকে একটু করে জানাও কমেন্টের মধ্যে তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা। এটা কি বোঝা গেছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে তোমরা একটু করে বলো, সেটা হচ্ছে এই যে জৈব অ্যাসিড, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কোন ধর্ম দেখাবে, অম্ল না ক্ষারীয় ধর্ম দেখাবে বলতে পারবা? জৈব অ্যাসিড নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড, তাহলে এটা একটা অম্ল ধর্ম দেখাবে না? তাহলে জৈব অ্যাসিড কোন ধর্ম দেখাবে? সোজা বাংলা কথা, অম্ল ধর্ম দেখাবে। তাহলে অম্ল ধর্মতে কি হয়? তারা ক্ষারের সাথে বিক্রিয়া করে না? ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অম্ল ধর্মতে কি হয়? অম্লতে কি হয় বলো? তোমরা সবাই জানো না, যে কোনো একটা অম্ল তারা বেসিক্যালি ক্ষারের সাথে বিক্রিয়া করে, তারপর তারা এখানে লবণ উৎপন্ন করে, আর তারা পানি উৎপন্ন করে। এটা তোমরা পড়ে আসছো না এই বিক্রিয়াটা, যেটা প্রশমন বিক্রিয়া বলে? বলো তো এই বিক্রিয়াটাকে তোমরা পড়ছো? এটাতে কি বিক্রিয়া বলে? এটাতে বলে প্রশমন বিক্রিয়া। এটাতে বলা হয় প্রশমন বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়াতে কত তাপমাত্রা উৎপন্ন হয় বা কত শক্তি উৎপন্ন হয়? তাপমাত্রা না, কত শক্তি, -57.34 কিলোজুল। সব শিখে আসছিল আগের চ্যাপ্টারে, তাই না? ওকে, তাহলে এখন দেখো, যদি এ অম্লধর্ম দেখায় তাহলে সেও এই বিক্রিয়াটা ফলো করবে। তাহলে কি হবে? ধরো একটা জৈব অ্যাসিডকে তুমি নাও, ধরো ইথানোয়িক অ্যাসিডকে আমরা এখানে নিচ্ছি, CH3COH কে আমরা নিচ্ছি, একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করাবো। তাহলে কি হবে তখন এখান থেকে যে ঘটনা ঘটবে, এই যে এই হাইড্রোজেনটা সে এই OH এর সাথে যুক্ত হবে, OH এর সাথে যুক্ত হয়ে এখানে পানি হিসেবে এখানে পানি উৎপন্ন করবে। এখানে সে কি তৈরি করবে? পানি তৈরি করবে। আর এই জায়গায় কি তৈরি করবে বলো তো? এই যে সোডিয়াম ইথানোয়েট তৈরি হবে, যেটা লবণ। তাহলে এটা কি? এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট কেন? কারণ এখানে 2 কার্বন আছে, ইথানোয়েট তৈরি করছে, এটা একটা লবণ। দেখো জিনিসটা বুঝতে পারছো কি না? এটা দেখো বুঝতে পারছো কিনা? এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বনের, 1 কার্বন 2 কার্বন, তাহলে এটাকে আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো ইথানোয়িক অ্যাসিডটাকে তুমি যদি এটা ক্ষারের সাথে বিক্রিয়া করাও তাহলে সে কিন্তু লবণ আর পানি তৈরি করছে, তাহলে অবশ্যই এটা একটা অম্লধর্ম দেখাচ্ছে। তাহলে এটা কি দেখাচ্ছে? অম্লধর্ম দেখাচ্ছে। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিড নিয়ে একটু কথাবার্তা আছে। ইথানোয়িক অ্যাসিড নিয়ে কি কথাবার্তা আছে? ইথানোয়িক অ্যাসিডের যে 4% থেকে যদি 10% জলীয় দ্রবণ নাও, ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% যদি জলীয় দ্রবণ নাও, সেই জলীয় দ্রবণটাকে বলা হয় ভিনেগার। তাহলে সেই জলীয় দ্রবণটাকে আমরা কি বলি? সেই জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। তাহলে ভিনেগার জিনিসটা কি? ভিনেগার হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, তাই না ভাই? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তোমরা কি জানো ভিনেগারকে কোথায় ইউজ করা হয়? ভিনেগারকে খাদ্য সংরক্ষণে ইউজ করা হয়। কেন খাদ্য সংরক্ষণে ভিনেগার কি কাজ করে? ভিনেগার যে কাজটা করে সেটা হচ্ছে যে, একটা জিনিস দেখো, ভিনেগারের মধ্যে তাহলে কি আছে? আমার অ্যাসিড আছে। তাহলে অ্যাসিডের পিএইচ মান 7 থেকে বেশি হয় না কম হয় বলতে পারবা? অ্যাসিডের পিএইচ মান 7 থেকে বেশি হয় না কম হয় বলতে পারবা? অ্যাসিডের পিএইচ মান 7 থেকে বেশি হয় না কম হয়? কম হয়, এটা তোমরা জানো। তো ভিনেগারের মধ্যে দেখা যায় এই ইথানোয়িক অ্যাসিড থাকার কারণে দেখা যায় ভিনেগারের পিএইচ মানটা অ্যারাউন্ড 4.74 হয়ে থাকে। ভিনেগারের পিএইচ মান কত হয়ে থাকে? অ্যারাউন্ড 4.5 থেকে 4.74 হয়ে থাকে। ডিপেন্ড করতেছে কত মাত্রা দিচ্ছ। 4% দিলে এক ধরনের পিএইচ পাবা, 10% দিলে আরেক ধরনের পিএইচ পাবা, 5% দিলে আরেক ধরনের পিএইচ পাবা, মানে মানটা 4 থেকে 5 এর মধ্যে ভেরি করতে থাকে। আর আমাদের যে ব্যাকটেরিয়া আছে, আমাদের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তারা
কম পিএইচে বাঁচতে পারে না, তারা কম পিএইচে মারা যায়। তারা কি হয়? কম পিএইচে মারা যায়, মারা যায়। তো কাহিনী হচ্ছে যে ধরো তোমার একটা খাদ্যদ্রব্যে কি আছে? খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া আছে। খাদ্যদ্রব্যে ধরে কি আছে? ব্যাকটেরিয়া আছে। এখন তুমি ভিনেগার ঢেলে দিছো, তাহলে ভিনেগার কি করবে? সেই জায়গার বা খাদ্যদ্রব্যের পিএইচ মানটা 5-এর নিচে নামায় নিয়ে আসবে, মানে কমায় ফেলবে। তখন সেই ব্যাকটেরিয়াটা কী হয়ে যাবে? মৃত হয়ে যাবে। বুঝছো কিনা দেখো, এভাবে করে কিন্তু ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। তাহলে ভিনেগার কি করে? এই যে ভিনেগার, সে কিন্তু খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। সে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, সে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হবে। দেখো তো জিনিসটা বোঝা গেছে কিনা? দেখো জিনিসটা বোঝা গেছে কিনা? হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি। ওকে ওকে, আশা করি আমরা সবাই এখানে এটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ গেছে অ্যালকোহলের মধ্যে। অ্যালকোহল প্রস্তুতিতে আমরা একটা বিক্রিয়া এখানে দেখলাম। অ্যালকোহল প্রস্তুতির আরেকটা বিক্রিয়া আমরা একসাথে এখানে দেখতে পারি, সেটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুতি। চলো আমরা আমাদের এটা লাস্ট বিক্রিয়া মেবি পলিমারকরণের আগে আর কি। সেটা হচ্ছে কি? অ্যালকিন থেকে অ্যালকিন হতে অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকিন হতে অ্যালকোহল প্রস্তুতি। চলো এটা দেখে ফেলি, আসো। এখানে আমরা কি করি আমি তোমাকে দেখাই। ধরো কথার কথা, আমরা এখানে একটা অ্যালকিনকে নিই, কেমন হইতে পারে সেটা ইথিন। ধরো ইথিনকে নিলাম, এখানে কাকে নিচ্ছি? CH2 ডাবল বন্ড CH2 কে নিছি। আচ্ছা, আমি একটা এখানে এর সাথে সালফিউরিক অ্যাসিড যুক্ত করব, H2SO4। এখানে কি যুক্ত করলাম? H2SO4 যুক্ত করলাম। আচ্ছা আচ্ছা, H2SO4 কে যদি আমি H প্লাস আর SO4H মাইনাস এভাবে লিখি, তাইলে কি কেউ মন খারাপ করবা? অথবা তুমি এভাবে লিখো, সমস্যা নেই, এত প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। শুধু H আর SO4H এভাবে ভাঙা লিখতে পারি না H2SO4টাকে? দেখো তো, H2SO4টাকে আমি চাইলে এইভাবে এই যে H আর SO4H ভাঙায় লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে তখন এখানে কি হবে আমি তোমাকে বলি। তখন এখানে যে ঘটনা ঘটবে, যেহেতু এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে দুর্বল, তাহলে সেই বন্ধনটাকে ভেঙে ফেলা পসিবল। কীভাবে ভাঙবো? একে অ্যাটাক করতে হবে। তখন এই হাইড্রোজেন কি করবে? এই হাইড্রোজেন হচ্ছে এই কার্বনটাকে অ্যাটাক করবে। আর এখানে যে SO4Hটা আছে, এখানে যে কি আছে SO4Hটা আছে, সে কি করবে? সে তোমার এই কার্বনটাকে অ্যাটাক করবে। দেখো বুঝতেছো কিনা? এখানে যে SO4Hটা আছে, সে কি করবে? এই SO4Hটা গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করবে। তাহলে কি হয়েছে? এখানে দুইটা ঘটনা হয়েছে। এই হাইড্রোজেনটা গিয়ে এটাকে অ্যাটাক করবে, এই এটা গিয়ে এটাকে অ্যাটাক করবে। তাহলে এখানে হবে কি আমি তোমাদের দেখাই, উৎপন্ন কি হবে এখানে। তোমার কিন্তু এরকম অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে হবে না, আমি তোমাকে তার জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি। তুমি ডাইরেক্ট বিক্রিয়া লিখবা। তাহলে এখানে উৎপন্ন হবে কি? এই কার্বনে তাহলে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এখানে CH3 হবে। এটা তাহলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CH3 হবে, এটা বন্ড ভেঙে যাবে। আর এইখানে তো CH2 অলরেডি আছেই। আর এইখানে গিয়ে কে যুক্ত হচ্ছে? আমার SO4Hটা গিয়ে যুক্ত হচ্ছে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এখানে কি SO4Hটা গিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। বাট আমার এখন তো অ্যালকোহল তৈরি হয় নাই। তাহলে এইবারে আমি এইখানে যেটা পাইছি তার সাথে আমরা কি যুক্ত করব? দুই ধাপের বিক্রিয়া। তার সাথে আমরা যদি পানি যুক্ত করি, আচ্ছা পানিকে আমি চাইলে HOH দিয়ে লিখতে পারি না? পানিটাকে লিখতে পারি। তাহলে কী হবে বলো তো এখানে একটু করে? তখন এখানে যে ঘটনাটা ঘটবে, পানিকে যদি আমি এখানে যুক্ত করি, তখন এখানে দেখো, ভালো করে দেখো, এই SO4Hটা এই Hটাকে নিয়ে গিয়ে সে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে, সে H2SO4 তৈরি করে ফেলবে। আর এর সাথে তখন এখানে এই অংশটা তো ফাঁকা রয়ে গেছে, তার মানে CH3 CH2 ফাঁকা, আর এই OHটা এখনো ফাঁকা আছে, তাহলে সেই OHটা এখানে বসে যাবে। তাহলে কি তৈরি হয়ে গেল এখানে বলো তো? ইথানল, যেটা একটা অ্যালকোহল, সেটা তৈরি হয়ে গেল। দেখো তো ভাই, বুঝছো কিনা? এভাবে তুমি এই অ্যালকিন থেকে 2 স্টেপের মাধ্যমে তুমি অ্যালকোহল তৈরি করতে পারো। দেখো এটা বোঝা গেছে কিনা? এভাবে আমি তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি। এই যে SO4H কিভাবে, এই যে H2SO4 কে তুমি দেখো না, দুইটাকে এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনকে আলাদা করে লিখছি, আর একটা হাইড্রোজেনকে SO4H এর সাথে লিখছি। এই যে SO4 আর H, মানে এটাকে আলাদাভাবে লিখছি। আলাদাভাবে লেখার পরে একটা হাইড্রোজেনকে আমি এটার সাথে যুক্ত করছি, আর SO4Hটাকে দিলে বাকি অন্য কার্বনে যুক্ত করছি।
পরে কি হচ্ছে, পরে যদি পানির সাথে যুক্ত করি, পানি আর এটার সাথে যুক্ত হয়ে H2SO4 তৈরি করবে, তাহলে এই হাতটা খালি হয়ে গেল, সেই খালি হাতে OH এসে বসে যাবে, তাহলে এখানে ইথানল তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি কিন্তু আমাদের অনেকগুলো বিক্রিয়া আসলে শেষ। তাহলে আমরা এখন চলে যাব কোথায়? পলিমারকরণে চলে যাব। পলিমার, চলো পলিমারটা তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করি। আসো, পলিমারে কি হয় আমি তোমার বলি। পলিমার বলতে আসলে কি বুঝাই? ধরো এখানে কিছু ছোট আমার কাছে কিছু যৌগ আছে, ছোট যৌগ আছে। এখন এই যৌগগুলোকে আমি জোড়া লাগাবো, আমি কি করবো? জোড়া লাগাবো। তো জোড়া লাগায় আমি যদি এখানে একটা বড় যৌগ তৈরি করি, জোড়া লাগায় যদি কি করি, একটা এখানে আমি বড় যৌগ তৈরি করি, এই প্রসেসটাকে বলা হবে পলিমারকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলা হবে? পলিমারকরণ বিক্রিয়া। তার মানে ছোট অসংখ্য ক্ষুদ্র যৌগকে যুক্ত করার মাধ্যমে বড় যৌগ তৈরি করার যে বিক্রিয়া, সেটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। এই বড় যৌগটাকে বলা হয় পলিমার, আর এই ছোট যৌগগুলোকে বলা হয় মনোমার। এগুলোকে কি বলা হয় বলতো? এগুলোকে বলা হয় মনোমার। তাহলে এটাও একটা মনোমার হবে, এটাও একটা মনোমার হবে, অসংখ্য মনোমার থাকবে। তাহলে পলিমার আর মনোমার কি তোমরা বুঝতে পারছো? দেখো তো একটু করে। তাহলে পলিমারকরণ বিক্রিয়াতে যাদেরকে যুক্ত করে বড় যৌগ তৈরি করা হয় তাদেরকে বলা হয় মনোমার, আর যে বড় যৌগটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলি পলিমার। ঠিক আছে? এবার মনোমারের একটা বৈশিষ্ট্য আছে, চলো মনোমারের বৈশিষ্ট্যটা কি সেটাকে তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। মনোমারের বৈশিষ্ট্যটা কি দেখাই। মনোমারের বৈশিষ্ট্য হচ্ছে, একটা জিনিস দেখো তো, ধরো আমি যদি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড নিলাম একটা যৌগ, পাশেও আমি একটা কার্বন কার্বন ডাবল বন্ড নিলাম একটা যৌগ, তাহলে তখন কি হবে? ডাবল বন্ডের মধ্যে একটা বন্ধন দুর্বল না? বলো তো একটু করে। ডাবল বন্ডের মধ্যে কয়টা দুর্বল বন্ধন আছে? ডাবল বন্ডের মধ্যে কয়টা দুর্বল বন্ধন থাকে বলতে পারবা? ডাবল বন্ডের মধ্যে একটা দুর্বল বন্ধন থাকে। দুর্বল বন্ধন কি হয়? ভেঙে যায় না? দুর্বল বন্ধন কি হবে? ভেঙে যাবে। তাহলে এটা কথা চিন্তা করো, এই কার্বন কার্বনগুলোর মধ্যে একটা বন্ধন থাকবে আর একটা বন্ধন এভাবে করে ভেঙে গেছে। সেম ভাবে এখানেও তো দুইটা বন্ধন, তাহলে একটা বন্ধন দুর্বল, তাহলে এখানেও একটা বন্ধন ভাঙবে, তাহলে এখানে কি হবে? এখন সিঙ্গেল বন্ধন থাকবে, একটা বন্ধন এভাবে ভেঙে গেছে। দেখো তো এটা বুঝতেছো কিনা? এই কার্বনটার অবস্থা হচ্ছে এইটা, এই কার্বনটার অবস্থা হচ্ছে এইটা। এতটুকু বোঝা গেছে কিনা দেখো, যে এই কার্বনটা যেটা ছিল এটাকে আমি এভাবে দেখাইছি, আর এখানে যে কার্বনটা ছিল সেটাকে আমি এভাবে দেখাইছি। দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা? এতটুকু কি তোমরা বুঝতে পারছো কিনা দেখো। এই যে আমি জাস্ট এই কার্বনটার একটা হাতকে ভাঙছি এভাবে করে ওপেন, দেখো এই একটা হাত ভাঙা মানে কি? এটারও একটা হাত ওপেন হবে, এটারও একটা হাত ওপেন হবে, কারণ চারটা করে হাত থাকে, বাকি দুইটা হাত তো আর কিছু হয়নি। বাট একটা বন্ধন ভাঙা মানে এই কার্বনের একটা হাত ওপেন হবে, এই কার্বনের একটা হাত ওপেন হবে। সেম ভাবে এই কার্বনের একটা হাত ভাঙা মানে এই কার্বনের একটা হাত ওপেন হবে, ওই কার্বনের একটা হাত ওপেন হবে। এটা কি বোঝা গেছে? দেখো তো একটু করে, আমাকে জানাও। হ্যাঁ, এবার দেখো তো তখন কি হবে? এই যে ভাঙা হাতগুলা পরস্পর জোড়া লাগবে না? দেখো তো, ভাঙা হাতগুলা পরস্পর জোড়া লাগবে না? তাহলে ভাঙা হাতগুলা পরস্পর জোড়া লাগার মাধ্যমেই তো কি হবে? বড় যৌগ তৈরি হবে, যেটাকে আমি পলিমার বলতেছি। ভাঙা যৌগ, এখানে যে ভাঙা হাতগুলা জোড়া লাগার মাধ্যমে তো কি তৈরি হবে? বড় যৌগ তৈরি হবে, যেটাকে আমি পলিমার বলতেছি। তাহলে মনোমারের বৈশিষ্ট্যটা কি? মনোমারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অবশ্যই ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতে হবে। এখানে কি থাকতে হবে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে হবে। কারণ যদি শুধু সিঙ্গেল বন্ড থাকতো, সিঙ্গেল বন্ড কি ভাঙতো বলো তো? যদি শুধু সিঙ্গেল বন্ড থাকতো, সিঙ্গেল বন্ড কি ভাঙতো না? কারণ সিঙ্গেল বন্ড তো শক্তিশালী, সিঙ্গেল বন্ড ভাঙে না। তাহলে অবশ্যই মনোমারের মধ্যে কি থাকতে হবে? ডাবল বন্ড আর ট্রিপল বন্ডকে আমরা কি বলি? অসম্পৃক্ত কার্বন বলি না? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলে থাকি অসম্পৃক্ত কার্বন। তাহলে মনে রাখবা, অবশ্যই মনোমারের মধ্যে কি থাকতে হবে? অসম্পৃক্ত কার্বন থাকতে হবে। মনোমারের মধ্যে কি থাকতে হবে? অসম্পৃক্ত কার্বন থাকতেই হবে, না হয় এখানে পলিমার তৈরি হওয়া পসিবল না। বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। দেখো এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইবার আমরা পলিমারকরণের প্রকারভেদ আলোচনা করব। পলিমারকরণ দুই ধরনের আছে, আমি যেটা তোমাকে দেখাই, যে পলিমারকরণ বিক্রিয়া যেটা, সেটা আমরা প্রকারভেদ আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমি দেখাই পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া সেটা দুই প্রকারের হয়ে থাকে। দেখো,
কি কি হয়ে থাকে? একটাকে আমরা বলি সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, একটাকে আমরা কি বলি? সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। আর আরেকটাকে আমরা বলি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। আরেকটাকে আমরা বলি কি? ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। এগুলো একদম ইজি জিনিস, আমি তোমাকে চলো আস্তে আস্তে বুঝাই, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, তাহলে আমাদের পলিমারকরণ বিক্রিয়া দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, আর একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। দুইটা কি জিনিস, কেন পার্থক্য হয়েছে সব দেখাই দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? দুইটা আছে, তাহলে একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে ঘনীভবন। তো চলো দুইটা দেখাই আসো, দুটার মধ্যে কি কি পার্থক্য আছে চলো দেখাই আসো। দুটার মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে সংযোজন পলিমারকরণ যেটা, সেখানে সাধারণত একই ধরনের মনোমার ব্যবহার করা হয়। সংযোজন পলিমারকরণে কি হয়, সাধারণত কি করা হয় বলতো? একই ধরনের, এখানে কি করা হয়? সাধারণত একই ধরনের মনোমার ব্যবহার করা হয়। একই ধরনের মনোমার, সব দেখাই দিব আমি, টেনশন নিও না। মনোমার ব্যবহৃত হয়। আচ্ছা, আর ঘনীভবন পলিমারকরণ যেটা, সেখানে ভিন্ন ধরনের মনোমার ইউজ করা হয়। ভিন্ন ধরনের মনোমার ব্যবহৃত হয়। ভাই এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে, এই যে ধরো তোমার যদি পলিমারকরণ বিক্রিয়া সংযোজন পলিমারকরণ বিক্রিয়া হয়, তাহলে মনোমারগুলো সবগুলো সেম হবে। আর যদি ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া হয়, তাহলে মনোমারগুলো ডিফারেন্ট হবে। এই মনোমারের সাথে এই মনোমার কি মিলবে না, মানে ডিফারেন্ট হবে। এই মনোমার একটা হইলে এই মনোমার আরেক যৌগ হবে, এই মনোমার আরেক যৌগ হবে, বুঝতে পারছো? বাট সংযোজন পলিমারকরণের ক্ষেত্রে সবগুলো মনোমারই সেম হয়, আর ঘনীভবন পলিমারকরণে মনোমারগুলো ডিফারেন্ট হয়। আরেকটা যেটা পার্থক্য, সেটা হচ্ছে ঘনীভবন পলিমারে কি হয় বলি? ঘনীভবন পলিমারে ছোট অণু বা যৌগ অপসারিত হয়। কি হয়? ছোট অণু বা যৌগ অপসারিত হয়। কি হয়? ছোট যৌগ বা অণু অপসারিত হয়। বাট এই জায়গাতে কোনো 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 কিছু অপসারিত হয় না, কোনো কিছু অপসারিত হয় না। এটা হচ্ছে দুটার মধ্যে বেসিক পার্থক্য। বলো তো পার্থক্যগুলো তোমরা বুঝতে পারছো কিনা? বিক্রিয়ার মাধ্যমে তো আরো বুঝাবো। আচ্ছা, নামাজের ব্রেক দিয়ে দিব এখন। আচ্ছা, নামাজের তাহলে ব্রেক দিয়ে দিচ্ছি আমরা। ওকে, তাহলে নামাজের ব্রেকটা দিয়ে দিই, এরপর আমি ডিটেলস আলোচনা করতেছি, কেমন এগুলো নিয়ে? আমি তাহলে নামাজের ব্রেকটা দিয়ে দিই।
ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আসো, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাইও। হ্যাঁ, হ্যাঁ, কথা ঠিক মতো শোনা যাচ্ছে। তাহলে চলো আমরা পড়াশোনা করি। আসো। ওকে, ঠিক আছে। দেখো, তাহলে বললাম সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, এখানে একই ধরনের মনোমার ইউজ হবে, কোনো ধরনের কোনো কিছু অপসারিত হয় না। আর ঘনীভবন পলিমারকরণে ভিন্ন ধরনের মনোমার ইউজ হবে, আর সেখানে ছোট অণু বা ছোট যৌগ অপসারিত হবে। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে দুই একটা সংযোজন পলিমারের উদাহরণ দেখাই। আসো, যেমন এখানে তো সংজ্ঞা দিয়ে দিচ্ছি, তুমি সংজ্ঞা বললে পারবা। আমি চলো তোমাকে উদাহরণ দেখাই। আসো, ধরো এখানে আমি ইথিনকে নিছি, কথার কথা, এখানে আমি ইথিনকে নিলাম, CH2 কে নিলাম, কেমন? এখানে আমি ইথিনকে নিলাম, CH2 ডাবল বন্ড CH2। আমি এন সংখ্যক ইথিনকে নিলাম, কাকে নিলাম? এন সংখ্যক ইথিন। এটাকে যদি আমি কি করি, মোটামুটি 1000 অ্যাটমসফিয়ার চাপ, কতটুকু চাপ? 1000, এটাকে বায়ুমণ্ডলীয় চাপও বলে বা অ্যাটমসফিয়ার, ATM, 1000 ATM, অ্যাটমসফিয়ারিক প্রেশার, চাপ। এবং যদি আমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং আমি যদি এখানে সামান্য অক্সিজেন দিই, তাহলে দেখা যাবে এই যে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ডটা CH2 থাকবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে একটা হাত ওপেন হবে, এখানে একটা হাত ওপেন হবে। তাহলে এখানে যেহেতু এন সংখ্যক নিছি, তাহলে এখানে এন সংখ্যক তৈরি হবে। তাহলে এই যোগটাতে দেখো কিসে, এখানে এন সংখ্যক CH2 মানে কি, এখানে CH2 এভাবে করে এন সংখ্যক আছে। প্রতিটা CH2 এর মধ্যে এই ডাবল বন্ডটা ভেঙে এখানে একটা হাত তৈরি হয়েছে, এখানে একটা হাত তৈরি হয়েছে। তাহলে CH2 এর পাশে CH2 তো সেম অবস্থা, তাহলে পাশাপাশিগুলো আবার জোড়া লাগছে। এই জিনিসটাকে এইভাবে করে দেখানো হয়। তাহলে এরকম জোড়া আছে, কয়টা? এন সংখ্যক জোড়া আছে, এটাকে এভাবে করে দেখানো হয়। তাহলে এই যে দেখো, এটা কিন্তু আমার কি ছিল? ইথিন ছিল। তাহলে ইথিনের পলিমারকরণে আমরা যেটা পাই সেটাকে আমরা বলে থাকি পলিথিন। তাহলে ইথিনের পলিমারকরণে যেটা পাইছি সেটাকে আমরা কি বলে থাকি? পলিথিন বলে থাকি। বলো তো, এখানে সবগুলা মনোমার ইথিন না? এন সংখ্যক ইথিনকে নেওয়া হয়েছে, তাহলে এখানে সবগুলা মনোমার হচ্ছে ইথিন। এখান থেকে কোনো যৌগ কি বের হয়েছে? কোনো যৌগ অপসারিত হয়েছে না। তাহলে এই জন্য এটাকে বলা হবে সংযোজন পলিমার। তাহলে যদি সেম ধরনের মনোমার হয় আর যদি কোনো ধরনের যৌগ বের না হয়, সেটাকে আমরা কি বলে থাকি? সংযোজন পলিমারকরণ প্রক্রিয়া বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা তোমাকে যাওয়ার চেষ্টা করি, দেখো ধরো আমি যদি তোমাকে নেক্সট পৃষ্ঠায় যাই, তাহলে আমি ধরো তোমাকে আরেকটা দেখে আসো। ধরো তুমি প্রোপিনকে নাও, ধরো তুমি কাকে নিচ্ছ? প্রোপিনকে নিচ্ছ, কেমন? প্রোপিন কীরকম হবে? প্রোপিন, ধরো তুমি CH3 নিচ্ছ এখানে, কথার কথা, ধরো তুমি এখানে CH3 নিছো, এক সেকেন্ড, এখানে তুমি ধরো CH3 নিছো। প্রোপিন কীরকম হবে? এখানে CH থাকবে, এখানে ডাবল বন্ড CH2 থাকবে। ঠিক আছে, এখানে তুমি কাকে নিছো? প্রোপিনকে নিছো। প্রোপিনকে নেওয়ার পরে, প্রোপিনকে নেওয়ার একটা কাজ করতে পারি না, এই প্রোপিনটাকে আমি চাইলে একটু ডিফারেন্টভাবে আঁকতে পারি। কীভাবে আঁকতে পারি দেখো তো? প্রোপিনটাকে চাইলে আমি এভাবে আঁকতে পারি কি না? CH ডাবল বন্ড CH2 আর উপরে একটা CH3 দিয়ে দিলাম। বলো তো, এটাকে আমি প্রোপিন বলতে পারি না? একটু তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই জিনিসটাকে কি প্রোপিন বলা যায়? এই জিনিসটাকে যায়, এই জিনিসটাকে কি বলা যায়? প্রোপিন বলা যায়। জাস্ট আমি CH3টাকে উপরে লিখছি একটু কায়দা করে। তাহলে এখানে এন সংখ্যক প্রোপিনকে নিলাম, নেওয়ার পরে যদি এটাকে আমি কি করি? পলিমারকরণ বিক্রিয়া করি। পলিমারকরণ বিক্রিয়াতে কি করা হবে? উচ্চ চাপ প্রদান করা হবে। এখানে মোটামুটি 140 বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক, একটু একটু মুখস্থ রাখতে হবে, 2-3টাই আছে, একটু মুখস্থ রাখাটা তুমি 3-4বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর এখানে তুমি যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও, আর এখানে যদি টাইটানিয়াম অক্সাইডকে নাও, তাহলে যে ঘটনাটা ঘটবে দেখো, এই CH3 কোনো পরিবর্তন হবে না, CH3 মতো থাকবে, CH এর মতো থাকবে, বা ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে একটা হাত ওপেন হবে, এখানে একটা হাত ওপেন হবে, একটা এরকম ব্র্যাকেট দিয়ে দিবা, আর এখানে এন দিয়ে দিবা, যদি এখানে এন দিছিলা। দেখো তো এই বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা? তাহলে এটা যদি আমাদের প্রোপিন হয়, এটা যদি আমাদের প্রোপিন হয়, তাহলে উৎপন্ন প্রোডাক্টকে আমি কি বলবো? পলিপ্রোপিন বলবো। তাহলে উৎপন্ন প্রোডাক্টকে কি বলা হয়? পলিপ্রোপিন বলা হয়ে থাকে। এগুলো তোমার বইতে কিন্তু একটু ভাষায়ও লেখা আসছে, তোমাদের কিন্তু ভাষাটাও একটু পড়ে নিতে হবে। আমি তোমাকে বিক্রিয়া বুঝাই দিচ্ছি, বিক্রিয়াটা দেখাই দিচ্ছি, তোমাকে বইয়ের যে বাংলা লেখা আছে সেটাও কিন্তু একটু পড়ে নিবা। আচ্ছা, এরপরে যদি আমি কি করি দেখো, ধরো এখানে আমি একটা CH2 নিলাম, ডাবল বন্ড CH নিলাম, এখানে একটা আমি Cl নিলাম। তো এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কি বলতো? এই যৌগের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড।
কোনো যৌগকে ভিনাইল কখন বলা হয় জানো? কোনো যৌগকে ভিনাইল বলা হবে কখন বলি, যখন এই কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা কানেক্টেড, কার্যকরী মূলক বলো বা যে কোনো কিছু বলো, তার সাথে যে কার্বনটা কানেক্টেড তার যদি ডাবল বন্ড থাকে না, সেটাকে ভিনাইল বলা হয়। যেমন এখানে যদি ওএইচ থাকতো, সে ওএইচ এই কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বনের ডাবল বন্ড আছে, সেটাকে বলা হয়তো ভিনাইল অ্যালকোহল, সেটাকে কি বলা হতো? ভিনাইল অ্যালকোহল বলা হতো। তাহলে ভিনাইল জিনিসটা কি? যে কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত, সেই কার্বনে যদি ডাবল বন্ড থাকে সেটাকে ভিনাইল বলা হয়। এখানে ক্লোরিন যুক্ত, এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তো ধরো তুমি যদি এখানে এন সংখ্যক ভিনাইল ক্লোরাইডকে নাও, কী করো, এখানে এন সংখ্যক ভিনাইল ক্লোরাইডকে নিছো, আর তুমি যদি এখানে সেই ক্ষেত্রে কাকে চালনা করো? উচ্চ তাপমাত্রা আর উচ্চ চাপ। এখানে তোমার বইতে এটার পরিমাণ দেওয়া নেই, সো যেটা নাই সেটা তো বাঁচাই গেছে। উচ্চ তাপমাত্রা, আর এখানে যদি আমি উচ্চ চাপ প্রদান করি, আর এখানে যদি আমি জৈব পারক্সাইড দিই, এখানে যদি আমি কী দিই? জৈব। একটু মুখস্থ রাখতে হবে, এই তিনটা একটু মনে রাখতে হবে। তাহলে কী হবে বলো তো? তাহলে সিঙ্গেল, এখানে কিন্তু CH2 এখানে সিঙ্গেল হয়ে যাবে CH, এখানে একটা হাত ওপেন হবে, এখানে একটা হাত ওপেন হবে, CL কিন্তু আগের মধ্যেই থাকবে। এখানে এটা যদি অ্যান সংখ্যক ছিল, তো এটা অ্যান সংখ্যক থাকবে। এটা যদি ভিনাইল ক্লোরাইড হয়, তাহলে এটাকে আমি কি বলবো? পলিভিনাইল ক্লোরাইড। এটাকে আমি কি বলবো? পলিভিনাইল ক্লোরাইড বলবো। এবার দেখো, পলিভিনাইল ক্লোরাইডকে তুমি সংক্ষেপে কি বলতে পারো? PVCও বলতে পারি, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পলিভিনাইল ক্লোরাইডকে আমরা কি বলে থাকি বলো তো? PVCও আমরা এটাকে বলে থাকি। তাহলে এই তিনটা বিক্রিয়া হচ্ছে তোমার বইতে সংযোজন পলিমারকরণের উদাহরণ। এই তিনটা পলিমারকরণ মানে সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, তোমরা কি উদাহরণগুলো বুঝতে পারছো? জাস্ট কিছুই করবো না, ডাবল বন্ডার ভেঙে দিবা, সিঙ্গেল বন্ড দুইটার বাই করে দিবা, এটাই হচ্ছে তোমার বিক্রিয়া। এই জাস্ট এগুলো একটু মুখস্থ রাখবা তিনটা বিক্রিয়ার জন্য, এটাই হচ্ছে তোমার কাজ। তাহলে সংযোজন পলিমারকরণ আমাদের শেষ। আমরা এখন আলোচনা করবো ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন পলিমারকরণের একটা উদাহরণ হচ্ছে কোনটা বলো তো? নাইলন 6,6 পলিমার। নাইলন 6,6 পলিমার, যেমন এই যে পলিথিন, তারপরে পলিপ্রোপিন, তারপরে PVC, এগুলো হচ্ছে সবগুলো কিসের উদাহরণ বলো তো? এগুলো সবগুলো হচ্ছে যে তোমার সংযোজন পলিমারের উদাহরণ। বাট এই যে দেখতেছো নাইলন 6.6 পলিমার, এটা কিন্তু ঘনীভবন পলিমারের উদাহরণ। কেন? আমি তোমাকে চলো বোঝানোর চেষ্টা করি, আসো। তো অ্যাট ফার্স্ট আমি চলো তোমাকে আগে এটা দেখানোর চেষ্টা করি যে নাইলন 6,6-এ নাইলন 6:6-এ প্রয়োজনীয় মনোমার, এটা আগে দেখার চেষ্টা করি। এখানে কি প্রয়োজনীয় মনোমার কারা আছে বলি। আচ্ছা, একটা যে বলো তো জিনিস, যেহেতু এখানে এটা ঘনীভবন পলিমার, তাহলে এখানে মনোমারগুলো কি সেম হবে না ডিফারেন্ট হবে বলো তো একটু করে? যেহেতু এটা ঘনীভবন পলিমার, তাহলে এখানে কি মনোমারটা সেম হবে না ডিফারেন্ট হবে মনোমারগুলো বলো তো? যেহেতু এটা ঘনীভবন পলিমার, তাহলে এখানে কিন্তু মনোমারগুলো ডিফারেন্ট হবে। তাহলে এখানে দুই ধরনের মনোমার থাকে, একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড থাকে, এখানে একটা কি থাকে? অ্যাডিপিক অ্যাসিড। বুঝাই দিব, টেনশন নিও না, জাস্ট একটু ধৈর্য ধরে দেখতে থাকো। এখানে একটা অ্যাডিপিক অ্যাসিড থাকে, আর দুই নাম্বার এখানে থাকে হেক্সামিথিলিন ডাইএমিন থাকে। কি থাকে? হেক্সামিথিলিন ডাইএমিন থাকে, ডাইএমিন থাকে। তাহলে আরেকবার বলি, এখানে দুই ধরনের মনোমার থাকে, একটা হচ্ছে এডিপিক অ্যাসিড, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন থাকবে। ঠিক আছে, দেখো এডিপিক অ্যাসিডের সংকেত কীরকম হয়ে থাকে? এডিপিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, তারপর এখানে CH2 থাকবে 4টা, এরপর এখানে একটা COOH থাকবে। আচ্ছা দেখো আরেকবার বলি, নাইলন 6,6 তুমি তৈরি করবা 6:6, এখানে মনোমার হিসেবে দুই ধরনের মনোমার ইউজ করা হবে। একটা হচ্ছে যে এডিপিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে COH, CH2 4 COH, একটু মুখস্থ রাখতে হবে। আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। এটা কিন্তু মনে রাখতে হয় না, আমি তোমার দেখাই। ডাইএমিন মানে NH2 কয়টা থাকবে বলতে পারবা? ডাইএমিন, তাহলে এখানে বলতে পারবা NH2 কয়টা থাকবে? NH2 ডাই আছে, ডাই, তাহলে NH2 কয়টা থাকবে বলতে পারবা? NH2। যারা একটু ওয়েবে দেখতেছো বা যারা ফেসবুকে দেখতেছো, তারা যদি একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পড়াগুলো বুঝতে পারতেছো। দুইটা থাকবে না? ডাই মানে কি দুইটা না? তাহলে ডাইএমিনে NH2 থাকবে কয়টা? দুইটা থাকবে। বলো, এখানে একটা মিথিলিন আছে, মিথিলিন কোনটা? এই যে CH2 যেটা থাকে না, CH2, এটাকে বলে মিথিলিন। তো মিথিলিন এখানে কয়টা থাকবে বলতে পারবা? মিথিলিন এখানে কয়টা থাকবে? হেক্সা আছে না, তাহলে মিথিলিন থাকবে 6টা। তাহলে চলো আমি তোমাকে, তাহলে এই যোগটার সংকেত কীরকম হবে? এই যোগের সংকেত হবে NH2, তারপরে মিথিলিন থাকবে এখানে 6টা, তারপর হবে NH2, শেষ। এটাই হচ্ছে তোমার সংকেত।
দেখো ডাইএমিন, তাই NH2 দিছো দুইটা, হেক্সামিথিলিন। তাহলে এখানে মনোমার কি কি থাকবে তোমরা সেটা কি বুঝতে পারছো? মনোমার কি কি থাকবে সেটা কি তোমরা বুঝতে পারছো? মনোমার কি কি থাকবে? এই দুই ধরনের মনোমার থাকবে। একটু তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, আসলে কিছু করার নাই, একটু নামগুলো কঠিন, বাট এই দুইটা জিনিস একটু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার চলো আমি তোমাকে বিক্রিয়াটা দেখাবো। তাহলে এখন আমি চলো তোমাকে দেখাই যে নাইলন 6.6 প্রস্তুতির বিক্রিয়া। তাহলে চলো আমরা হেডলাইন দিই। হেডলাইন হচ্ছে নাইলন 6:6। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, প্রস্তুতির বিক্রিয়া। পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞেস করে বিক্রিয়াটা, প্রস্তুতির বিক্রিয়া। আমি তোমাকে আগে ভেঙে ভেঙে দেখাবো বিক্রিয়াটা, পরে আমি ডাইরেক্ট লিখে দিব। আগে ভেঙে ভেঙে দেখাই আসো, আগে বুঝাই তোমাকে। দেখো নাইলন 6:6 প্রস্তুতির বিক্রিয়া, চলো দেখানোর চেষ্টা করি আসো। অ্যাট ফার্স্ট আগে দেখাবো। দেখো বলো তো এখানে কি থাকবে? অ্যাডিবিক অ্যাসিড থাকবে না? এখানে কি থাকবে? অ্যাডিবিক অ্যাসিড। দেখো এখানে এই বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, তাহলে ধাপ 1-এ কি হবে চলো দেখার চেষ্টা করি। এখানে কি থাকবে? অ্যাডিবিক অ্যাসিড থাকবে। অ্যাডিবিক অ্যাসিডকে আমি এভাবে লিখতে পারি না? দেখো এখানে অ্যাডিবিক অ্যাসিড আছে, এখানে অ্যাডিবিক অ্যাসিড আছে। আচ্ছা এইখানে যে COH কে লিখছি ডান পাশেরটাকে, এটাকে যদি আমি এইভাবে লিখি, এই যে C ডাবল বন্ড ও তারপরে OH, কেউ কি মন খারাপ করবা বলো তো? যদি লাস্টে COH-টাকে আমি এভাবে লিখি তাহলে কেউ কি মন খারাপ করবা? না। এটা কি ঠিক আছে? এভাবে লেখা যায় না? এই যে COH-টাকে আমি কিন্তু চাইলে কি করতে পারি, এভাবে লিখতে পারি। আর এর সাথে কি থাকবে? হেক্সামিথিলিন ডাইএমিন থাকবে। তাহলে আমি ওইখানে যে NH2টা আছে, তাহলে এই হেক্সামিথিলিন ডাইএমিনটাকে এভাবে লিখি, হেক্সামিথিলিন NH2 CH2 6 NH2 লিখলাম। এখানে একটা কাহিনী করতে পারে, এই NH2টাকে যদি আমি এইভাবে লিখি, এখানে একটা NH লিখলাম, এখানে একটা H লিখলাম, তাহলে কি কারো কোনো আপত্তি আছে? এখানে যে হেক্সামিথিলিন ডাইএমিনে, এই যে এখানে তোমার দেখো, এখানে আমি COH-টাকে একটু ডিফারেন্টভাবে লিখছি, আর এই NH2টাকে আমি একটু ডিফারেন্টভাবে লিখছি, তাহলে কারো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে ফার্স্ট স্টেপে কী হবে আমি তোমাদের বলি। ফার্স্ট স্টেপে দেখো কী হবে। ফার্স্ট স্টেপে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এই যে তোমার এখানে একটা তুমি OH দেখতেছো না, আর এখানে তুমি একটা H দেখতেছো না, তাহলে এই OH আর এই H যুক্ত হয়ে এখানে পানি তৈরি করবে। এই OH আর এই H যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে বলো তো? পানি তৈরি করবে। এতটুকু তো সবার ক্লিয়ার? তাহলে পানি তৈরি করার পর বাকি থাকবে তাহলে কি? এই অংশটা কি এখনো কারোর সাথে বিক্রিয়া করছে বলো তো? এই অংশটা কারোর সাথে বিক্রিয়া করছে না। এখান থেকে জাস্ট OH চলে গেছে, তাহলে এই হাতটা কিন্তু খালি, কার্বনের এই হাতটা খালি। আবার এই দেখো এটারও কিন্তু, নাইট্রোজেনটারও কিন্তু একটা হাত খালি, তাই না? তাই এরা পরস্পর এখানে ভাঙা হাতগুলো জোড়া লেগে যাবে। এই দেখো দুইটা হাত খালি ছিল, এখানে খালি হাতগুলো এখানে জোড়া লেগে গেছে। খালি হাতগুলো এখানে কি লেগে গেছে? জোড়া লেগে গেছে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা বুঝতে পারছো কিনা? দেখো খালি হাতগুলো জোড়া লাগছে, এটা কি তোমরা বুঝতে পারছো? খালি হাতগুলো এখানে জোড়া লেগে গেছে। দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা, যদি আমাকে একটু জানাও, কারণ এটা কিন্তু একটু কঠিন আছে। মানে কঠিন আছে বলতে তোমাদের পার্সপেক্টিভে কঠিন, বাট একবার যদি বুঝে যাও তাহলে তোমারটা সোজা। আরেকবার দেখাচ্ছি। দেখো এই যে এখানকার OH আর এখানকার H যুক্ত এটা পানি তৈরি করবে, আর একই সাথে তাহলে কি হবে এখানে? দেখো একই সাথে কি হবে এখানে? এই OH যদি চলে যায় তাহলে এখান থেকে যদি কি হয়, এই OH-টা যদি চলে যায় তাহলে এই হাতটা খালি, আবার এখান থেকে যদি H চলে যায় তাহলে এই হাতটা খালি, তাহলে এই দুই খালি হাত পরস্পর এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে এই যৌগটা হচ্ছে ডান পাশে লিখলাম, এই যৌগটাকে আমি বাম পাশে লিখলাম। ওকে, এইবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ধাপ 2-তে কি হবে আমি তোমার বলি। ধাপ 2-তে কি হবে দেখো। ধাপ 2 গিয়ে যেটা হবে, এই যে এই যৌগটা তুমি পাইছো না, এই যৌগটাকে তুমি একটু ধাপ 2-এ আনো। এই যৌগটাকে তুমি কি করো? ধাপ 2 এখানে আমি আনলাম। ওকে, আনছি, ভালো কথা। আচ্ছা এই যৌগটাকে, এটার মধ্যে দেখো একটা জিনিস, আমি যদি এই COH-টাকে একটু ভেঙে লিখি, এই যৌগটার মধ্যে এখানে যে COH আছে সেটাকে যদি আমি এখানে ভেঙে লিখতাম, এই যে C ডাবল বন্ড O আর OH লিখতাম, কারো কি কোনো আপত্তি আছে? এই লাস্টের COH-টাকে কি করছি বলতো? একটু করে ভেঙে লিখছি, নাই। আর এখানে যে লাস্টে NH2 আছে, এটাকে যদি আমি NH আর H লিখি, আশা করি তাতেও কারো কোনো আপত্তি নাই। দেখো তো এই দুটো জিনিস বুঝতে পারছো কিনা? এতটুকু বোঝা গেছে কিনা? আমি জাস্ট লাস্টের NH2টাকে একটু ভেঙে লিখছি আর আগের COH-টাকে একটু ভেঙে লিখছি। এটা কি বোঝা গেছে? এতটুকু একটু আমাকে জানাও, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, এবার কাহিনী হবে কি দেখো,
এইখানকার যে ওইচটা আছে না আর এখানকার যে এইচটা আছে না, তারা আবার পরস্পর যুক্ত হবে। তারা কি হবে? তারা পরস্পর যুক্ত হয়ে পানি আকারে বের হয়ে আসবে। তারা পরস্পর যুক্ত হয়ে কি হবে এখানে? তারা পরস্পর যুক্ত হয়ে এখানে পানি আকারে বের হয়ে আসবে। তো যদি তারা পানি আকারে বের হয়ে আসে, তাহলে এটা তো পুরোটা রয়ে যাচ্ছে। এই জিনিসটা কি হবে? পুরোটা এখানে রয়ে যাচ্ছে। আর খেয়াল করো, যেহেতু এখান থেকে ওইচটা চলে গেছে, তাহলে এটার একটা কিন্তু হাত কিন্তু ওপেন হওয়া। আর এটাকে আমি বলবো, এটাই হচ্ছে আমাদের নাইলন 6.6। এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে না, এটাই কি? নাইলন 6.6। এই যে দেখো, এই কার্বনেটটা হাত ওপেন কেন? এখান থেকে ওয়েস্ট চলে গেছে। এই নাইট্রোজেনটা হাত ওপেন কেন? কারণ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। আর এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে নাইলন 6.6। এবার এখানে কিছু জিনিস বোঝার আছে, চলো বুঝাই। দেখো, আমি এটাকে যদি এন পরিমাণ নিই, এন মোল নিই, এখানেও এন মোল নিলাম, তাহলে এখানেও এন মোল পানি বের হয়েছে, আর এন মোল এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। আর এখানে এন মোল এই প্রোডাক্টটা থেকে আরও এন মোল পানি বের হয়েছে, আর এন মোল এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। এতটুকু এন দেওয়ার ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? দেখো তো একটু করে এন দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এন দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাহলে একটা জিনিস আমাকে দেখো, আমি তোমার বলি, এখানে আমার কাছে এটা একটা মনোমার ছিল, দেখো এটা একটা মনোমার ছিল, এটা আরেকটা মনোমার ছিল, রাইট? আর ধাপ ওয়ানে যেটা উৎপন্ন হয়েছে না, সেটাকে আমি বলতে পারি অভ্যন্তরীণ মনোমার। এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি অভ্যন্তরীণ, একটা অস্থায়ী মনোমার আর কি, অভ্যন্তরীণ মনোমার। সেই অভ্যন্তরীণ মনোমারটাই থেকে পরে কি হয়েছে? মেইন পলিমার তৈরি হয়েছে। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো একটা জিনিস, দেখো তো, আমি যদি বিক্রিয়াটাকে এখন সর্বমোট বিক্রিয়া লিখতে চাই, তাহলে তোমরা আমাকে বলো, এখানে প্রথম ধাপে বেরিয়েছে এন মোল পানি, দ্বিতীয় ধাপে বেরিয়েছে আরও এন মোল পানি, তাহলে টোটাল কত পানি বেরিয়েছে? টোটাল 2 এন মোল পানি বেরিয়েছে না? খেয়াল করো, প্রথম ধাপে বেরিয়েছে এন মোল পানি, দ্বিতীয় ধাপেও বেরিয়েছে এন মোল পানি, তাহলে টোটাল কত ধাপে পানি বেরিয়েছে? 2 এন মোল পানি বেরিয়েছে। তাহলে আমি যদি এখন যদি সর্বমোট বিক্রিয়া লিখতে চাই, আমি যদি এখানে কি লিখতে চাই? সর্বমোট বিক্রিয়া, সর্বমোট বিক্রিয়া, তাহলে দেখো এবার কি হবে, মানে যেটা তোমাদের বইতে দেওয়া আছে, যে বিক্রিয়াটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমাদের বইতে কিন্তু ভেঙে ভেঙে দেওয়া নাই, তোমার বইতে সর্বমোট বিক্রিয়াটাই দেওয়া আছে। তোমার বইতে কি দেওয়া আছে? তোমার বইতে দেওয়া হচ্ছে এরকম, দেখো তোমার বইতে কীরকম দেওয়া, আমি তোমার দেখাই। তোমার বইতে দেওয়া এখানে এন মোল, আমি এই যে COOH অ্যাডিপিক অ্যাসিডকে নিচ্ছি, অর্থাৎ CH2 4 কে নিলাম, আর এখানে COOH কে নিলাম। তোমার বইতে দেওয়া এরপরে এখানে আমি এন মোল হেক্সামিথিলিন ডাইএমিনকে নিছি, অর্থাৎ CH2 6 কে নিছি, এখানে NH2 নিলাম। এটাকে যদি আমি পলিমারকরণ করি, এটাকে যদি আমি কি করি? পলিমারকরণ যদি করি, তাহলে তোমার বইতে দেওয়া এখানে কি প্রোডাক্ট তৈরি হবে? এখানে 2N পানি তৈরি হবে, আর এখানে এই যে C ডাবল বন্ড ও, এটার একটা হাত ফাঁকা, এখানে এটার একটা হাত ফাঁকা, তারপর এখানে কি হবে বলো তো? এখানে হবে তোমার এই যে CH2 4, তারপরে C ডাবল বন্ড ও, এখানে আবার NH যুক্ত হওয়া, তারপর এখানে কিন্তু CH2 6 থাকা, এখানে আবার NH এর হাত ফাঁকা থাকা। তাহলে এটা কতটুকু প্রোডাক্ট হয়েছে? এটা তৈরি হয়েছে এন মোল। মানে তোমার বইয়ে ধাপ আকারে দেওয়া নেই। 6.6 কেন বলছে সেটা আমি বুঝাচ্ছি, টেনশন নিও না। 6.6 কেন বলছে সেটা আমি বুঝাচ্ছি, টেনশন নিও না। আগে বলো যে তোমরা এই বিক্রিয়াটা পুরোটা বুঝতে পারছো কিনা। দেখো, তোমার বইতে 2N কিন্তু কেন সেটা কিন্তু স্পষ্টভাবে বলা নাই, বাট এখানে কিন্তু আমি তোমাকে দেখাইছি 2 মোল পানি বেরিয়েছে, ধাপ 1 একটা, মানে এই জন্য, আর ধাপ 2 আরেকটা, আরও এন মোল। তাহলে টোটাল বেরিয়েছে কতটুকু? 2N মোল। টোটাল কতটুকু বেরিয়েছে? 2N মোল বেরিয়েছে। তাহলে এই যে এটা কিন্তু আমার অভ্যন্তরীণ মনোমার ছিল। মানে তুমি যদি পরীক্ষা আসে, তাহলে তুমি ধাপ ওয়াইজ দেখাবা, ধাপ ওয়াইজ দেখালে তোমার কোনো কিছু মুখস্থ রাখা লাগবে না। প্রথম ধাপে একটা ঘটনা করছে, দ্বিতীয় ধাপে আরেকটা ঘটনা করছে। তাহলে এটাকে ঘনীভবন পরিমাপকরণ কেন বলা হচ্ছে? প্রথম কথা তো এটা, কারণ এখানে দেখো ওই যে ছোট যৌগ বা অণু বের হয়ে যায় বলছি না, এখানে দেখো, এখানে এই যে পানিটা বের হয়ে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, এখানে দেখো মনোমারগুলো ডিফারেন্ট, এটা এক ধরনের মনোমার, এটা আরেক ধরনের মনোমার। তাহলে তোমরা কি বুঝতে পারছো এটা কেন ঘনীভবন পরিমাপকরণ? এটা কি বুঝতে পারছো কেন ঘনীভবন পলিমারকরণ? বলো তো বুঝতে পারছো কিনা ঘনীভবন পলিমারকরণ এটা কেন? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই এটাকে নাইলন 6.6 কেন বলা হচ্ছে? এটাকে নাইলন 6.6 কেন বলা হচ্ছে, চলো আমি তোমার ব্যাখ্যা করি।
অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এরকম, নাইলন ধরো এখানে হচ্ছে A:B থাকে, এই যৌগগুলো কীরকম হয়, নাইলন A:B। এখানে যে পার্টটা আছে সেটা কি নির্দেশ করে, পার্টটা নির্দেশ করে অ্যামিনে কয়টা কার্বন আছে, আর বি পার্টটা নির্দেশ করে ওই ডাইকার্বক্সিলিক অ্যাসিডে কয়টা কার্বন আছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে সেখানে কয় কার্বন আছে। এখানে নাইলন 6.6 কেন বলতেছি আমি, বলার কারণ হচ্ছে দেখো এখানে অ্যামিনের মধ্যে কয়টা কার্বন আছে, 6টা। ডাইকার্বক্সিলিক অ্যাসিডে কয়টা কার্বন, 1 4 6টা। তাই এটাকে নাইলন কি বলা হচ্ছে, 6:6। এটাকে কি বলা হচ্ছে বলতে নাইলন 6:6। নাইলন 6:10ও আছে, নাইলন 6:8ও হইতে পারে। বুঝতে পারছো কেন 6:6 বলা হচ্ছে, দেখো এটা বুঝতে পারছো কিনা, এটাকে কেন, মানে অ্যামিনে কার্বন সংখ্যা, আর এই ক্ষেত্রে এটাতে কার্বন সংখ্যা। বুঝছো, দেখো হোপফুলি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার কিন্তু এখানে খতম, চ্যাপ্টার কিন্তু শেষ। এরপরে এগুলো আমি পড়ানোর কিছু নাই। প্রাকৃতিক পলিমার, প্রতিভা পলিমারের ব্যবহার, ধর্ম, জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। একটা পার্থক্য দুটো দেখাই দিই, দেখো জৈব যৌগে কি থাকবে, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকতে হবে, কার্বন ব্যতিরেকে কোনো জৈব যৌগ হতে পারবে না। তারপরে জৈব যৌগের মধ্যে সমযোজী বন্ধন থাকে, এই যে কার্বনের সাথে যে সকল বন্ধন থাকবে সেগুলোতে কী হবে, সমযোজী বন্ধন থাকবে। অজৈব যৌগে যে কোনো কিছু দিয়ে জৈব যৌগ গঠিত হতে পারে, আর অজৈব যৌগগুলা তাদের মধ্যে আয়নিক বন্ধনও থাকতে পারে, তাদের মধ্যে সমযোজী বন্ধনও থাকতে পারে, বাট সব জৈব যৌগে শুধুমাত্র সমযোজী বন্ধন থাকবে। এর মাধ্যমে কিন্তু আমাদের চ্যাপ্টারটা আসলে শেষ। আমাকে তোমরা একটু বলো যে চ্যাপ্টারটা যে পড়াইছি তোমাদের কারো এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা, একটা আমাকে তোমরা তারা জানাও যে ভাই এখানে কারো কোনো ধরনের সমস্যা আছে কিনা। চ্যাপ্টারটা যে পড়াইছি তোমরা কি সবাই বুঝতে পারছো? এখন দেখবো সিকিউগুলো একদম ইজি হয়ে গেছে। চলো আমি সিকিউগুলো তোমার ধরাই দিয়ে আসো। দেখো বলো তো মনোমার কাকে বলে, পারবা কিনা? বলো তো মনোমার কাকে বলে, পারবা কিনা? মনোমার কাকে বলে, পারবা কিনা? অবশ্যই পারবা। এবার বলো প্রোপিনকে কেন অ্যালকিন বলা হয়? কারণ এখানে ডাবল বন্ধন থাকে, এখানে ডাবল বন্ধন থাকে, এখানে দ্বিবন্ধন থাকে। প্রোপিনের মধ্যে কি থাকে, দ্বিবন্ধন থাকে, এই জন্য এটাকে অ্যালকিন বলা হবে। তো এগুলো তুমি একটু টেস্ট পেপার থেকে পড়ে নিলে কিন্তু পারবা। এবার দেখো বলছে কি উদ্দীপকের যৌগটি থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কি, সমীকরণ সহ বিশ্লেষণ করো। আচ্ছা এই যৌগটা কি আছে বলো তো এখানে, এই যৌগটা যেটা আছে আমাদের খেয়াল করো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কীরকম হবে, এটা হবে CH3, তারপর হবে C, তারপর হবে ট্রিপল বন্ড, তারপর হবে CH। তাহলে এখান থেকে আমাকে কি তৈরি করতে বলছে, অ্যালডিহাইড তৈরি করতে বলছে। এখান থেকে আমাকে কি তৈরি করতে বলছে, অ্যালডিহাইড তৈরি করতে বলছে, অ্যালডিহাইড তৈরি করতে বলছে। সবাই কি ভুল কাজ করে জানো, সবাই কি ভুল কাজ করে, সবাই করে কি ওই যে পানি সংযোজন বিক্রিয়াটা করায়। বাট তুমি বলো পানি সংযোজন বিক্রিয়া দ্বারা প্রোপাইন থেকে তুমি কি অ্যালডিহাইড তৈরি করতে পারবা? পানি সংযোজন বিক্রিয়া দ্বারা প্রোপাইন থেকে কি তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা? অ্যালডিহাইড তৈরি করতে পারবা না। পানি সংযোজন দ্বারা কি করতে পারবা না, এই প্রোপাইন থেকে তুমি অ্যালডিহাইড তৈরি করতে পারবা না। এইটা তুমি একটু কেয়ারফুল থাকবা। পারবো বলতেছো কেন, ওই কেমনে পারবা, পারবা না তো আমি তোমাকে দেখাইছি না যে পানি সংযোজনের মাধ্যমে কিন্তু তৈরি করা যায় না। পানি সংযোজনের মাধ্যমে ইথাইন থেকে ইথানেল তৈরি করা যায়, বাট মানে তুমি প্রোপাইন তৈরি করতে পারবা না ওটা দ্বারা তুমি কিটোন তৈরি হয়ে যাবে। সবাই প্রথমে এই ভুল কাজটাই করে। তাহলে ফার্স্ট অফ অল পানি সংযোজন দ্বারা কিন্তু সেটা তৈরি করা সম্ভব না, তাহলে আমাকে অন্য প্রসেস চিন্তা করতে হবে। এখন অন্য প্রসেস কি হইতে পারে, অন্য প্রসেস কি হইতে পারে, অন্য প্রসেস একটা হইতে পারে। আমি তোমার একটু করে বলি, দেখো এটা তো সবাই বুঝতে পারছো যে আমার এই অ্যালকাইনের 3 কার্বন অ্যালকাইন থেকে পানি সংযোজন দ্বারা অ্যালডিহাইড তৈরি করতে পারবো না, আগে এটা ক্লিয়ার করো। সবাই ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট 99% স্টুডেন্ট এই ভুল কাজটা করে। এই জন্যই তোমাদেরকে দেখাইছি যে তুমি কিন্তু ইথাইন বাদে অন্যগুলো দিয়ে পারবা না, এটা তো সবাই ক্লিয়ার। এবার তুমি চিন্তা করো তো ভাই অ্যালডিহাইড তৈরি করা যাবে কিভাবে। আমি যদি কোনো কারণে
অ্যালকোহল তৈরি করতে পারতাম, অ্যালকোহল, আর অ্যালকোহলটা যদি জারণ করতে পারতাম তাহলে অ্যালডিহাইড পাইতাম না? বলো তো, খেয়াল করো, অ্যালকোহল যদি তৈরি করতে পারতাম তাহলে সেই অ্যালকোহল থেকে জারণ করলে অ্যালডিহাইড তৈরি করতে পারতাম। এবার চিন্তা করো তো অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়। এইটারে যদি আমি আগে অ্যালকিনে কনভার্ট করি, এটারে যদি আগে অ্যালকিনে কনভার্ট করি, আর অ্যালকিন থেকে কিন্তু অ্যালকোহল তৈরি করা তোমাকে আজকেই শিখাইছি আমি, দেখো একটু আগে শিখাইছি, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা কিন্তু শিখাইছি, মনে আছে কিনা দেখো, বুঝছো? অ্যালকিন থেকে কিন্তু আমি অ্যালকোহল তৈরি করা তোমাদেরকে শিখাইছি। তাহলে ফার্স্ট আগে তোমার কাজ কি হবে, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা, দেন অ্যালকোহলের জারণ করা, তারপর তুমি অ্যালডিহাইড পেয়ে যাবা সুন্দর মতো। দেখো বিক্রিয়াটা বুঝতে পারছো কি না, দেখো বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা। মানে আগে তোমার কথা হচ্ছে কি জানো, তুমি যদি ভাই মানে ঠোঁটস তোমারও, তাহলে কিন্তু হবে না। আমি বললাম তো 99% স্টুডেন্ট ডাইরেক্ট পানি সংযোজন করে, পানি সংযোজন করলে জীবনও তৈরি হবে না অ্যালডিহাইড। তাহলে চলো স্টেপ বাই স্টেপ করে আসো, যেটা পরে সেটা করে দিয়ে আসো। তাহলে সলিউশন অ্যাট ফার্স্ট কী করবো তাহলে আমরা এখানে, অ্যাট ফার্স্ট এই যে আমাদের 1 নম্বর বিক্রিয়া কী হবে, 1 নম্বর বিক্রিয়া হবে আমাদের আগে প্রোপাইন থেকে এই যে CH3, এখান থেকে আগে অ্যালকিন তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হয় বলো, হাইড্রোজেন যুক্ত করবা, কি দিয়ে, নিকেল, আর 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তুমি নিকেল দিবা, আমি তোমাকে একদম আস্তে আস্তে বাড়াচ্ছি যেন তুমি মাথায় ক্যাচ করতে পারো, দরকার আরেকটা ক্লাস লাগুক, সেখানে আমরা MCQ CQ আরও প্র্যাকটিস করবো, বাট তুমি যেন বুঝে যাও, মানে তোমার জন্য কোনো প্যারা না হয়, দরকার আরেকটা ক্লাস লাগবে, সমস্যা নেই, বাট তুমি যেন ভুল না করো, এটার জন্য এবার আমার টার্গেট কি, এবার কি কাজ, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করা। কিভাবে তৈরি করতে হয় শিখাইছি, কি করবা বলো, ওই যে H2SO4 অ্যাড করো। তো সেই H2SO4টাকে আমি কিন্তু কি লিখতে পারি, H আর SO4H। এটা কিন্তু আমি এইখানে যেটা লিখতেছি না, এই অংশটা কিন্তু লেখার দরকার নেই, বাট আমি তোমাকে বোঝানোর জন্য লিখাচ্ছি। এই অংশটা কিন্তু লেখার দরকার নেই, আমি তোমাকে বোঝানোর জন্য লিখাচ্ছি। তাহলে এখানে কি তৈরি হবে তোমার বলো তো, এখানে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তৈরি হবে, দেখো এই ক্ষেত্রে মনে রাখবা তেলা মাথায় তেল দেওয়া, তাহলে তেলা মাথায় তেল দেওয়া হইলে হাইড্রোজেন যাবে কোথায়, এইখানে। তাহলে এখানে অথবা দেখো তুমি এটাও তৈরি করতে পারবা, সমস্যা নেই। 1 সেকেন্ড, এখানে তৈরি করো, এটা যুক্ত করো, এখানে এটা পাবা, তেলা মাথায় তেল দেওয়া মনে রাখার দরকার নেই, এখানে এটা পাবা। তাহলে কি হচ্ছে বলো তো, এই হাইড্রোজেনটা গিয়ে এখানে অ্যাটাক করছে, দেখো এই হাইড্রোজেনটা গিয়ে এখানে অ্যাটাক করছে, আর এই SO4H তো বুঝতেই পারতেছে এটাতে অ্যাটাক করছে। এবার কি করবা বলো তো, এবার পানি অ্যাড করতে বলছিলাম না, এবার কি অ্যাড করতে বলছি, আমরা এখানে পানি অ্যাড করতে বলছি। তাহলে পানি অ্যাড করলে কি হবে বলো, পানি যদি অ্যাড করো এখানে, তাহলে এখানে দেখো পানি অ্যাড করা হইলে তোমার এটা আর এটা চলে যাবে, H2SO4 উৎপন্ন হবে, আর এখানে তৈরি হয়ে যাবে কি CH3 CH2OH। আর এরপরে কি করবা, এটাকে তুমি জারণ করে দাও, এটাকে তুমি জারণ করো, কি দিয়ে জারণ করবা, K2CR2O7 আর H2SO4, কি পাবা, দেখো তো ভাই ক্লিয়ার কিনা। এটাই কিন্তু একমাত্র ওয়ে না, আমি বারবার বলতেছি এটাই কিন্তু একমাত্র ওয়ে না, তোমার আরো অনেক ওয়েতে তৈরি করা যায়, বুঝছো? এটাই কিন্তু একমাত্র ওয়ে না, এটা আরো ওয়েতে তৈরি করা যায়, বাট একটা ওয়ে এটা হইতে পারে। আমি তো কোনো কিছু মুখস্থ করে রাখি নাই, আমি যা মাথায় আসছে তাই দিয়ে তোমাকে দেখাইছি। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? দেখো না বুঝলে আমাকে বলতে পারো। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি, তাহলে আমাদের এখানে এটাও শেষ। তারপর যাই, নেক্সটে যাই। দেখো এটা কি বলছে, উদ্দীপকের 1 ও 2 নম্বর যোগের মধ্যে কোনটা অসম্পৃক্ত বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবো বলো তো, বিক্রিয়া সহ বলতে পারো? আগে বলো, 1 আর 2 নম্বরের মধ্যে এটা কি, এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকেন, এটা কি, এটা হচ্ছে অ্যালকিন। বলছে এদের মধ্যে কোনটা অসম্পৃক্ত সেটা ব্যাখ্যা করতে বলছে। আগে বলো তো তোমরা চিনো কিনা, 1 আর 2 এর মধ্যে কোনটা অসম্পৃক্ত সেটা কি চিনো তোমরা?
2 নাম্বারটা অসম্পৃক্ত হবে না? 2 নাম্বারটা অসম্পৃক্ত হবে না? হ্যাঁ, বাট অসম্পৃক্ততার পরীক্ষা কোন বিক্রিয়ার মাধ্যমে করতে হয় মনে আছে? অসম্পৃক্ততার পরীক্ষা কোন বিক্রিয়ার মাধ্যমে করতে হয়? একটা ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা, দেখো তোমাদেরকে পড়াইছিলাম ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আরেকটা ছিল বেয়ার পরীক্ষা, দেখো মনে আছে কিনা, একটা ছিল বেয়ার পরীক্ষা। অ্যালকেন কিন্তু এই ধরনের এই পরীক্ষাগুলো দেয় না, এই পরীক্ষাগুলো অ্যালকেন দেয় না। দেখো তোমাদের মনে আছে কিনা, তোমাদেরকে আমি দুইটা জিনিস পড়াইছিলাম। অসম্পৃক্ততা টেস্ট করার জন্য দুইটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে বেয়ারের পরীক্ষা। তো আমার কিন্তু অ্যালকেন কিন্তু সেই পরীক্ষাগুলো দিবে না, বাট অ্যালকেন কিন্তু সেই পরীক্ষাগুলো দিবে। তাহলে বিক্রিয়া সহকারে তুমি ব্যাখ্যা করতে পারবা। দেখো আমি তোমাকে চলো ব্যাখ্যা করে দিই একটু করে। এখানে n = 2 আছে, তাহলে এখানে কি হবে? আমি শুধু তোমাকে ব্রোমিন দ্রবণটা দেখাই দিই, বেয়ারটা তুমি নিজে করবা। আমি একটা দিয়ে দেখাই দিয়ে আসো, সলিউশন গ। তাহলে 1 নাম্বার যে যৌগটা, 1 নাম্বার যৌগ এখানে কোনটা? ওই যে n যদি 2 হয় তাহলে সেটা কিন্তু আমাদের ইথেন। তাহলে ইথেনকে তুমি যদি এই ধরো CH3 দিছো, ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হইতো? এখানে Br2 যুক্ত করতা। তো Br2 যুক্ত করলে এখানে কি হবে? এটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিবে না, তাহলে এটা এখানে নো রিয়াকশন দেখাবে। আর তুমি যদি এখানে 2 নাম্বার যৌগ অর্থাৎ ইথিনকে নাও, তাহলে ইথিন কিন্তু ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিত, দেখো মনে পড়ে কিনা। ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হইতো বলো তো? ওই যে লালচে ব্রোমিন দ্রবণটা কি হয়ে যেত? বর্ণহীন হয়ে যেত, দেখো তোমাদের মনে আছে কিনা। অ্যালকাইনও কিন্তু বিক্রিয়াটা দিবে, বাট অ্যালকিন হচ্ছে ফাস্ট দে, অ্যালকাইন হচ্ছে স্লো দে। বাট অ্যালকেন দেয়ই না এই বিক্রিয়াটা, মনে আছে? ওই বর্ণহীন হয়ে যায়, তোমাদেরকে পড়েছিলাম না, বর্ণহীন হয়ে যায়। দেখো তোমাদের মনে আছে কিনা, বর্ণহীন হয়ে যায়। হ্যাঁ, ব্রোমিন দ্রবণে বর্ণটা চলে যায়। সো এটা তো আমি পড়াই দিছি। তো তুমি সেমভাবে বেয়ার পরীক্ষাটা লিখবা, অ্যালকেন বেয়ার পরীক্ষাটা দিবে না, এটা দিবে। তো এরপরে তোমার তাহলে বাড়ি কাজ কি থাকবে? তোমার তাহলে বাড়ি কাজ থাকবে বেয়ার পরীক্ষাটা নিজে নিজে বিক্রিয়া আকারে লেখা। আমি বিক্রিয়াটা লিখে দিয়েছিলাম বেয়ার পরীক্ষার, তুমি স্লাইড চেক করলেই পাবা গত ক্লাসের। ওকে, তারপর দেখো বলছে কি 2 নাম্বার হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা। এই যে 2 নাম্বার যৌগটা, এখান থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারবা কিনা, দেখি বলো তো পারবা কিনা। এই 2 নাম্বার থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারবা কিনা, দেখি কি মনে হয় পারবা। কিভাবে পারবা আমাকে জাস্ট ওয়েটা বলো, কিভাবে পারবা, কিভাবে পারবা আমাকে জাস্ট ওয়েটা বলো, আমাকে জাস্ট ওয়েটা বলে কিভাবে পারবা। দেখো শিখাইছি তোমাদেরকে। দেখো তুমি চিন্তা করো ফ্যাটি অ্যাসিড কিভাবে তৈরি করা যায়? ডাইরেক্ট অ্যালডিহাইড থেকে জারণের মাধ্যমে। অ্যালডিহাইড কিভাবে তৈরি করা যায়? অ্যালকোহল থেকে জারণের মাধ্যমে। তাহলে আগে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে হবে। তাহলে কি তৈরি করতে হবে আগে বলো তো? অ্যাট ফার্স্ট আমাকে অ্যালকিন থেকে অ্যালকোহল বানাইতে হবে। তারপর সেই অ্যালকোহলকে জারণ করব, জারণ করে অ্যালডিহাইড বানাবো। আর অ্যালডিহাইডকে যদি ফার্দার জারণ করি তাহলে কিন্তু কি পেয়ে যাবো? যে ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবো বা জৈব অ্যাসিড পেয়ে যাবো। বলো তো আমি যদি এভাবে লিখে দিই তাহলে তোমার বিক্রিয়াটা আমার লিখে দিতে হবে? আর এটা কি পারবা নাকি পারবা না? দেখো এটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে একটা কাজ করি আমরা। আমি তোমাদেরকে এটা চ্যাপ্টারটা যেহেতু আজকে অনেক টপিক তোমাদেরকে পড়াইছি, তাই আমি সিকিউ আর এমসিকিউর জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস রাখবো এটার। তোমাদের আজকে যেটা কাজ হবে সেটা হচ্ছে পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলা। সিকিউ তো আমি দুটো সলভ করাইছি, এর সাথে সাথে আমি আরও সিকিউ এমসিকিউ সলভ করাবো। সো সিকিউ এমসিকিউর উপরে ডেডিকেটেড ক্লাস থাকবে আমাদের। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। তাহলে আজকের ক্লাস কেমন লাগছে তোমরা জানাতে পারো কমেন্টের মধ্যে, ঠিক আছে? আমি চেষ্টা করছি সর্বোচ্চটা ভালো করে পড়ানোর তোমাদের। তাহলে দেখা হবে নেক্সট সিকিউ এবং এমসিকিউ ক্লাসে। তাহলে সবাই ভালো থাকবা, যাই তাহলে, আসসালামু আলাইকুম।